হ্যালো, ওয়েলকাম টু ইউর নিউ বিউটিফুল চ্যানেল সায়েন্স কিউ। গত লেকচারে আমরা দেখেছিলাম ভেক্টরের ইম্পর্টেন্স এবং ইন্ট্রোডাকশন আর 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনে কিভাবে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে হয়। এই লেকচারে আমরা দেখব ভেক্টরের প্রকারভেদ আর সাথে কিছু প্রবলেম প্র্যাকটিস করব। চলো তাহলে শুরু করি। টাইপস অফ ভেক্টর। তো মানের উপর নির্ভর করে যে একটা ভেক্টরের মান আছে নাকি নাই তার উপর নির্ভর করে আমরা ভেক্টরকে দুই ভাগে ভাগ করতে পারি। তো প্রথম টাইপটা হচ্ছে ডিপেন্ডিং অন ম্যাগনিটিউড। মানের উপর নির্ভর করে আমরা ভেক্টরকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রপার ভেক্টর, যাকে বাংলায় বলা হয় প্রকৃত ভেক্টর। আর দ্বিতীয়টা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো প্রপার ভেক্টর কি বা নাল ভেক্টর কি? ধরো একটা লোক এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, এই লোকটি এখান থেকে কিছু দূর হেঁটে বি পয়েন্টে গেছে। তো লোকটা যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায় তখন কিছু পরিমাণ তো সরণ অতিক্রম করে। ধরো লোকটা 10 মিটার সরণ অতিক্রম করে। আর মনে করো এই যে ভেক্টর যেটা সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে। তা আমরা তো জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের ইউনিট ভেক্টর কি, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে কেউ যদি 1 ইউনিট পরিমাণ যায় তখন আমরা বলবো আই ক্যাপ। তো যেহেতু লোকটা এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 ইউনিট পরিমাণ গিয়েছে, অতএব লোকটার ভেক্টর হবে tan i ক্যাপ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ বি ভেক্টর ইজ ইকুয়াল tan, আর যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকে tan i ক্যাপ। তো এ বি ভেক্টরের মান কত হবে? তো এ বি ভেক্টর এর মান হচ্ছে tan ইউনিট। তো এ বি ভেক্টরের মান হচ্ছে এখানে tan ইউনিট। আবার মনে করো যে একটা লোক এই পয়েন্টে দাঁড়িয়েই আছে, সে এখানে দাঁড়িয়ে আছে, 10 ঘন্টা পরেও দাঁড়িয়ে আছে, 20 ঘন্টা পরেও সে এখানে দাঁড়িয়ে আছে। যেহেতু সে এখানে দাঁড়িয়ে আছে, ওর কি কোনো সরণ হয়েছে? ওর কোনো সরণ এখানে হয় নাই। আবার মনে করো যে লোকটা হাঁটতে 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 এখান থেকে ঘুরে আবার এই পয়েন্টে চলে এসেছে, অর্থাৎ লোকটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এই পয়েন্টেই চলে এসেছে। তাহলে লোকটা এই পয়েন্ট থেকে যাত্রা করে ফাইনাল পয়েন্ট আবার এতেই পৌঁছে গেছে। তাহলে এখানে ভেক্টর কি হবে? অবশ্যই শূন্য ভেক্টর হবে, কারণ এখানেও তো লোকটার কোনো সরণ হয় নাই। যদি লোকটার সরণ হতো তাহলে ভেক্টর শূন্য হতো না। যেহেতু কোনো লোকটার সরণ হয় নাই, কারণ সে যেখান থেকে যাত্রা শুরু করেছে ঠিক সেখানেই ফিরে এসেছে, অতএব লোকটার সরণের মান কি হবে? অবশ্যই শূন্য হবে। তো এখানে দেখো দুইটা ভেক্টর, একটা হচ্ছে এমন ভেক্টর যেই ভেক্টরের মানও আছে দিকও আছে, আরেকটা হচ্ছে এমন একটা ভেক্টর যেই ভেক্টরের মান হচ্ছে 0। এর দিক কি একটু পরে দেখছি, বাট এই ভেক্টরের মান হচ্ছে 0। তাহলে যে সকল ভেক্টরের মান 0 হবে তাকে আমরা বলবো নাল ভেক্টর। আর নাল ভেক্টর ছাড়া পৃথিবীতে যত রকম ভেক্টর আছে সবগুলোকে বলা হয় প্রপার ভেক্টর। তাহলে প্রপার ভেক্টর কি? প্রপার ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরের মানও আছে দিকও আছে। আর নাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান হচ্ছে 0। এখন দিক কি? তো এখন নাল ভেক্টরের দিক কি হবে? একটু ইমাজিন করার ট্রাই করো তো, যে ধরো একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, এই পয়েন্টে দাঁড়িয়ে আছে। তো এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এই লোকটার যে ভেক্টর সে এর মান কত বা লোকটার সরণের মান কত, তুমি বলবা যে লোকটার সরণের মান হচ্ছে 0। আচ্ছা ঠিক আছে, মান তো 0, কিন্তু কোন দিকে? এর দিকটা কোন দিকে হবে? এখন এখানে দাঁড়ানো অবস্থায় হতে পারে না লোকটা এখানে যেতে পারে, হতে পারে লোকটা এই দিকে যেতে পারে, হতে পারে লোকটা এই দিকে যেতে পারে, হতে পারে এই দিকে, হতে পারে এই দিকে, হতে পারে এই দিকে। তো এখানে তো যে কোনো দিকেই হতে পারে না। তাহলে লোকটা দেখো, এই লোকটা যখন এখানে দাঁড়িয়ে থাকে এর পসিবিলিটি আছে সে যে কোনো দিকে যাবার, হতে পারে সে ডানে বামে উপরে নিচে সামনে পিছনে যে কোনো দিকে সে যেতে পারে। এখানে কি তুমি স্পেসিফিকলি বলতে পারবা যে লোকটা আসলে কোন দিকে যাবে? তো এই ক্ষেত্রে তুমি স্পেসিফিকলি বলতে পারবা না যে লোকটা আসলে কোন দিকে যাবে। তো যখন তুমি স্পেসিফিকলি বলতে পারবা না যে লোকটা কোন দিকে যাবে, তখন তুমি বলবা যে এর ডিরেকশন হচ্ছে আনডিফাইন্ড। লোকটা যদি সরণ অতিক্রম করে, অর্থাৎ লোকটা যদি চলা শুরু করে, কোনো না কোনো দিকে তো যাবে, বাট যখন যাবে তখন একটা ফিক্স ডিরেকশন পাবো। কিন্তু যখন দাঁড়িয়ে থাকবে তখন তো আমরা বলতে পারবো না। আর যখন সেই
কোনো সরণ অতিক্রম করবে তখন অবশ্যই মান থাকবে, তখন একটা স্পেসিফিক ডিরেকশন থাকবে। কিন্তু যখন দাঁড়িয়ে থাকবে তখন সরণের মান শূন্য হবে, তার মানে শূন্য ভেক্টর। আর যদি শূন্য ভেক্টর হয় তাহলে ওর দিকটা যে কোনো দিকে হতে পারে। বাট এতগুলো দিক থেকে আমরা তো স্পেসিফিকলি কোন একটা ডিরেকশন সিলেক্ট করতে পারবো না। তো যখন অনেকগুলো থেকে আমরা একটা জিনিস বা একটা দিক স্পেসিফিকলি সিলেক্ট করতে পারবো না, তখন আমরা বলে দিব আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এখানে অনেকগুলোই আছে যেখান থেকে আমাদের রিকোয়ার্ড যেটা সেটা সিলেক্ট করতে পারছি না। তাহলে নাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরের ডিরেকশন আনডিফাইন্ড। তো যদি তোমাদের কোয়েশ্চেন করে যে ক নম্বরে একটা কোয়েশ্চেন, মনে করো একটা কোয়েশ্চেন বললো যে নিচের কোন ভেক্টরটি আনডিফাইন্ড, নিচের কোন ভেক্টর অসংজ্ঞায়িত। অপশন এ তে মনে করো প্রপার ভেক্টর, অপশন বি তে মনে করো লাইক ভেক্টর, এগুলো কি আমরা পরে দেখব। আর অপশন সি তে মনে করো নাল ভেক্টর, অপশন ডি তে মনে করো জিরো ভেক্টর, আর অপশন ই তে মনে করো শূন্য ভেক্টর, আর অপশন এফ এ মনে করো সি ডি ই। তাহলে কোনটা সঠিক হবে? তাহলে এখানে ই অপশনটাই এফ অপশনটাই সঠিক হবে। কারণ নাল ভেক্টর যে কথা, জিরো ভেক্টর একই কথা, আবার শূন্য ভেক্টর একই কথা, একই কথা, আবার শূন্য ভেক্টরে কি কথা, একই কথা। তাহলে নাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে জিরো এবং এর কোনো ডিরেকশন আমরা কি করতে পারবো না, ডিফাইন করতে পারবো না, বা ডিরেকশন হচ্ছে আনডিফাইন্ড। তাহলে মানের উপর ভিত্তি করে আমরা ভেক্টরকে কি করতে পারছি, দুই ভাগে ভাগ করতে পারছি। আবার ফ্রিডমের উপর ভিত্তি করে ভেক্টরকে দুই ভাগে ভাগ করতে পারি। দুই নম্বরটা হচ্ছে ফ্রিডমের উপর নির্ভর করে বা স্বাধীনতার উপর নির্ভর করে, ডিপেন্ডিং অন ফ্রিডম। তো স্বাধীনতার উপর নির্ভর করে ভেক্টরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রি ভেক্টর, আর দুই নম্বরটা হচ্ছে লোকালাইজড ভেক্টর, বা বলতে পারো ফিক্সড ভেক্টর। এখন এদের নাম শুনেইতে বোঝা যাচ্ছে যে এমন একটা ভেক্টর যেটা ফ্রি বা স্বাধীন, আর লোকালাইজড ভেক্টর বা ফিক্সড ভেক্টর বলতে এমন একটা ভেক্টরকে বোঝায় যেটা আমরা কি করতে পারবো না, লড়াচড়া করাতে পারবো না। যেমন ধরো এটা একটা কার্ড, এই কার্ডটা মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এই কার্ডটা মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন তুমি কি এভাবে বলতে পারো না যে এক্স অক্ষের ধনাত্মক দিকে ভি সমান 10 মিটার পার সেকেন্ড? তুমি চাইলে কি এই বেগটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো না যে এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার পার সেকেন্ড? তুমি চাইলে তো এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো এক্স অক্ষের ধনাত্মক দিকে ভি সমান 10 মিটার পার সেকেন্ড। তুমি চাইলে তো এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার পার সেকেন্ড। দেখো তো এই চারোটা ভেক্টর একই কথা মিন করছে। এই ভেক্টর ইন্ডিকেট করছে এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার পার সেকেন্ড, এই ভেক্টর ইন্ডিকেট করছে এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার পার সেকেন্ড, এটাও এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার পার সেকেন্ড, এটাও এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার পার সেকেন্ড। আর এখানে এই চারোটা ভেক্টর তো একই কথাই মিন করছে না। এই ভেক্টর যে কথা, এই ভেক্টর একই কথা, এই ভেক্টর একই কথা, এই ভেক্টর একই কথা। তা আমি কি বলতে পারি না যে আমার কাছে একটা ভেক্টর ছিল এই দিকে যেটা হচ্ছে ভি সমান 10 মিটার পার সেকেন্ড, এই ভেক্টরটাকে তুলে আমি এখানে নিয়ে এসেছি, আবার আমি এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে এসেছি, আবার এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে এসেছি। যেহেতু এই ভেক্টরটাকে আমরা স্থানান্তর করলে কোনো প্রবলেম হয় না, তাহলে এই ভেক্টরটা হচ্ছে একটা ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর। আবার মনে করো যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে একটা পয়েন্ট পি, একটা বিন্দু যেখানে একজন পার্সন বা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ধরে নাও 2,3। তার মানে এক্স অক্ষের দিকে 2 পরিমাণ আর ওয়াই অক্ষের দিকে 3 পরিমাণ। এক্স অক্ষের দিকে 2 পরিমাণ আর ওয়াই অক্ষের দিকে 3 পরিমাণ। তাহলে এই বিন্দুটার অবস্থান ভেক্টর কি হবে?
আমরা তো গত ক্লাসে দেখেছিলাম যে এই বিন্দুটার অবস্থান ভেক্টর হবে, যেহেতু লোকটা এই পয়েন্ট থেকে প্রথমে এই পয়েন্টে, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে এ, তারপর বি পয়েন্টে যায়, তাহলে এই রাস্তা থেকে প্রথমে সে এখানে যায়, তারপর এখান থেকে এখানে যায়, তার মানে লোকটা এখান থেকে ডিরেক্ট কোথায় যায়, এখানে যায়। তো এই ভেক্টরটাকে আমরা কি বলবো, যে পি বিন্দুর পজিশন ভেক্টর, কারণ এই ভেক্টরটা অর্থাৎ ওপি ভেক্টর যেটা, এই ভেক্টরটা পি পয়েন্ট যেটা সেটার পজিশন ইন্ডিকেট করছে। যেহেতু ওপি ভেক্টরটা পি পয়েন্টের পজিশন ইন্ডিকেট করছে, তাহলে কি আমরা বলতে পারি না এই ভেক্টরটা হচ্ছে একটা পজিশন ভেক্টর? এখন তুমি যদি এই ভেক্টরটা সরাই দাও বা এই ভেক্টরটা তুমি যদি এখানে নিয়ে আসো, তো মনে করো এই ভেক্টরটা তুমি এখানে নিয়ে এসেছো, এখানে যখন নিয়ে আসবা এই ভেক্টর কি সেম জিনিস মিন করে? এই ভেক্টরটা ইন্ডিকেট করতে পি পয়েন্টকে, এই ভেক্টরটা কি পি পয়েন্টকে ইন্ডিকেট করে? তো এই ভেক্টর তার পি পয়েন্টকে ইন্ডিকেট করে না। দেখো এই ভেক্টরটা তুমি চাইলেও কি করতে পারছো না, সরাতে পারছো না, কারণ যখন মূল বিন্দু ছিল এই যে যে ভেক্টরের পাদবিন্দু যেটা, তো একটা ভেক্টর এটাকে বলা হয় পাদবিন্দু, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করে ইনিশিয়াল পয়েন্ট যেটা, এটাকে বলা হয় পাদবিন্দু। আর যেটা শেষ পয়েন্ট বা মাথা যেটা, ফাইনাল পয়েন্ট যেটা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এই যে ভেক্টরের পাদবিন্দু তুমি কি করতে পারছো না, স্থানান্তর করতে পারছো না, কারণ তুমি যদি পাদবিন্দু স্থানান্তর করে ফেলো তাহলে এই পয়েন্টটা যে মূল বিন্দুর সাপেক্ষে ওর যে অবস্থা সেটা ইন্ডিকেট করতে পারবে না। তো যে সকল ভেক্টর স্থানান্তর করলে সেম জিনিস মিন করে না, বা আমরা যে সকল ভেক্টরকে স্থানান্তর করতে পারবো না সেগুলোকে আমরা বলবো ফিক্সড ভেক্টর। আর যেগুলোকে স্থানান্তর করতে পারবো, স্থানান্তর করলে কোনো প্রবলেম হবে না, সেটাকে বলা হয় স্বাধীন ভেক্টর। তবে স্বাধীন ভেক্টরকে আমরা এমনভাবে স্থানান্তর করতে হবে যাতে ওর মানও চেঞ্জ না হয়, দিকও চেঞ্জ না হয়। যেমন দেখো এই ভেক্টরটার মান কত, মান হচ্ছে 10, কোন দিকে, x অক্ষের ধনাত্মক দিকে। সিমিলারলি এই ভেক্টরটা তো সেম জিনিসে ইন্ডিকেট করছে না, x অক্ষের ধনাত্মক দিকে 10 মিটার, এটাও তো সেম জিনিসে ইন্ডিকেট করছে, এটাও সেম জিনিস ইন্ডিকেট করছে। তো যে সকল ভেক্টর আমরা স্থানান্তর করতে পারবো তাদেরকে বলবো আমরা স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর, আর যে সকল ভেক্টরকে আমরা স্থানান্তর করতে পারবো না তাদেরকে আমরা বলবো লোকালাইজ ভেক্টর বা ফিক্সড ভেক্টর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো লোকালাইজ ভেক্টর এবং ফ্রি ভেক্টর বলতে কি বোঝায়। এখন মান এবং দিক এই দুটোর উপর নির্ভর করে ভেক্টরকে আমরা আরো কয়েকটি ভাগে ভাগ করতে পারি। চলো তাহলে দেখে নিই। 3 নম্বরটা হচ্ছে ডিপেন্ডিং অন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তো মান এবং দিকের উপর নির্ভর করে আমরা ভেক্টরকে 5 ভাগে ভাঙতে পারি। 1 লাইক ভেক্টর বা যেটাকে বলা হয় সিমিলার ভেক্টর বা সদৃশ ভেক্টর। 2 নম্বর আনলাইক ভেক্টর বা ডিসিমিলার ভেক্টর। 3 নম্বর ইকুয়াল ভেক্টর। 4 নম্বর নেগেটিভ ভেক্টর। তো 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর, রেসিপ্রোকাল ভেক্টর। তো চলো আমরা এই 5 প্রকার ভেক্টর দেখে নিই। ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, মনে করো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর মনে করো এটা হচ্ছে বি ভেক্টর। এটা মনে করো এক্সাম্পল নাম্বার 1। আরেক জায়গায় আমি একটা ভেক্টর নিলাম, এটা মনে করো এই দিকে, এটা হচ্ছে মনে করো সি ভেক্টর, আর আরেকটা মনে করো এটা মনে করো ডি ভেক্টর, আর এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার বি। আবার মনে করো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে মনে করো ই ভেক্টর, আর এটা মনে করো এফ ভেক্টর। এই এক্সাম্পলটা মনে করো সি। আরেকটা মনে করো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা মনে করো জি ভেক্টর, আর এটা মনে করো এইচ ভেক্টর। তো একটু এই দুইটা ভেক্টরের বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখো তো। প্রথম কথা হচ্ছে এই দুইটা ভেক্টর একই দিকে। ধরে নাও যে এই চারোটা ভেক্টর একই জাতের। ধরে নাও এই জোড়ার মধ্যে যে দুইটা ভেক্টর দেওয়া আছে ওরা হচ্ছে একই জাতীয়। একই জাতীয় বলতে কি বোঝায়?
একই জাতীয় বলতে বোঝায় ওরা দুইজন ভেক্টরই একই জাতের। যেমন মনে করো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর তখনই একই জাতের হবে, একই জাতীয় হবে যখন ওরা একই জাতের হবে। অর্থাৎ এটা যদি বেগ ভেক্টর হয় এটাও বেগ ভেক্টর হতে হবে, এটা যদি ডিসপ্লেসমেন্ট বা সরণ ভেক্টর হয় এটাকেও সরণ ভেক্টর হতে হবে, এটা যদি ফোর্স ভেক্টর হয় এটাকেও ফোর্স ভেক্টর হতে হবে। অর্থাৎ এই যে প্রকৃতির একে সেম প্রকৃতির হতে হবে। যদি ওদের প্রকৃতি সেম হয় তখন আমরা বলবো একই জাতের ভেক্টর বা একই জাতীয় ভেক্টর। তো এই জোড়ার মধ্যে দুটা ভেক্টর একই জাতীয়, এখানেও দুটি ভেক্টর একই জাতীয়, এখানেও দুইটা ভেক্টর একই জাতীয়, আর এখানেও দুইটা ভেক্টর একই জাতীয়। তো এইখানের মধ্যে এই দুইটা ভেক্টরের মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? প্রথম কথা হচ্ছে ওরা একই জাতীয়, একই জাতীয়, জাতীয় ধরে নাও দুটোটাই সরণ ইন্ডিকেট করছে। আর 2 নম্বর কথা হচ্ছে ওরা একই দিকে। আর 3 নম্বর কথা হচ্ছে ওদের মান সেম না, এই ভেক্টর হচ্ছে বড় আর এই ভেক্টর ছোট, তাহলে মান তো সেম হবে না। 3 নম্বর হচ্ছে মান সেম নাই বা ভিন্ন মানের, ভিন্ন মানের। আর এখানে কি লক্ষ্য করতে পারো, এখানের মধ্যে প্রথম কথা হচ্ছে এরাও একই জাতের ভেক্টর, 1 নম্বর হচ্ছে একই জাতীয়, একই জাতীয়। আর 2 নম্বর কথা হচ্ছে বিপরীত দিকে, বিপরীত দিকে। 3 নম্বর হচ্ছে যে এদেরও কিন্তু মান সেম নেই, এটার মান বড় এটার মান ছোট, তাহলে এখানে ভিন্ন মানের, ভিন্ন মানের। আর এখানে যদি লক্ষ্য করো এখানে কি কি দেখতে পাবা, প্রথমত এখানেও দুইটা ভেক্টর একই জাতীয়। 1 নম্বর হচ্ছে একই জাতীয়, একই জাতীয়, আবার জাতীয় পতাকা না। 2 নম্বর হচ্ছে এরা একই দিকে, একই দিকে। 3 নম্বর হচ্ছে দোনোটার মান কিন্তু সেম, দেখো দোনোটা প্রায় সেম দৈর্ঘ্যের, তাহলে মান একই, সেম মানের বা একই মানের, একই মানের। আর এখানের মধ্যে দোনোটা ভেক্টর একই জাতীয়, একই জাতীয়। 2 নম্বর বিপরীত দিকে, আর 3 নম্বর হচ্ছে যে এই দুইটা ভেক্টরের মান কিন্তু প্রায় সেম, দেখো এখানে মান প্রায় সেম না, এক্স্যাক্টলি সেম, দোনোটা ভেক্টরই সেম দৈর্ঘ্যের, তাহলে একই মানের। তো দেখো এখানের মধ্যে দুটি ভেক্টর একই জাতীয় একই দিকে কিন্তু মান ভিন্ন। যখন দুটি ভেক্টর একই জাতীয় একই দিকে হবে, অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টর একই দিকে হবে, মান ভিন্ন হবে, তখন আমরা তাদেরকে বলবো লাইক ভেক্টর বা সিমিলার ভেক্টর, বা আমরা বলবো বাংলায় সদৃশ ভেক্টর। আর যখন একই জাতীয় বিপরীত দিকে মান ভিন্ন, তখন আমরা বলবো বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর, বিসদৃশ ভেক্টর। আবার যখন দুইটা ভেক্টর একই জাতীয় হবে, একই দিকে হবে এবং একই মানের হবে, তখন এদেরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। কারণ হচ্ছে কি যে এখানের মধ্যে এই ভেক্টর যে দিকে যত মানে এই ভেক্টরটা একই দিকে একই মানে, এখান থেকে আমরা বলতে পারি যে ই ভেক্টর ইজ ইকুয়াল এফ ভেক্টর। তো যখন দুইটা ভেক্টর একই জাতীয় একই দিকে একই মানের হবে, তখন আমরা বলবো ইকুয়াল ভেক্টর। আর এটাকে আমরা বলবো নেগেটিভ ভেক্টর। কেন নেগেটিভ বলবো? নেগেটিভ, দেখো এখানের মধ্যে দুটো ভেক্টর একই জাতীয় এবং মানও একই, কিন্তু বিপরীত দিকে। যেহেতু বিপরীত দিকে, আমরা বলতে পারি না যে জি ভেক্টর যেদিকে এইচ ভেক্টর তার বিপরীত দিকে, অথবা এইচ ভেক্টর যেদিকে জি ভেক্টর তার বিপরীত দিকে। তো এখানে মাইনাস দ্বারা বোঝায় বিপরীত দিকে, মাইনাস দ্বারা মান ইন্ডিকেট করছে না এখানের মধ্যে যে নেগেটিভ মান বা পজিটিভ মান, মাইনাস দ্বারা এখানে বোঝায় বিপরীত দিকে। তো ভেক্টরের মধ্যে নেগেটিভ দ্বারা বোঝায় বিপরীত দিক। আর এমনি যদি অ্যালজেব্রিক চিন্তা করো যে স্কেলার, সেখানের মধ্যে নেগেটিভ দ্বারা বোঝায় মান কম বেশি বা নেগেটিভ মান বা পজিটিভ মান, কিন্তু ভেক্টরের মধ্যে নেগেটিভ দ্বারা বোঝায় বিপরীত দিক। তো এখানে দুটা ভেক্টর বিপরীত আমরা লিখতে পারি, অর্থাৎ একটা ভেক্টর যদি পজিটিভ হয়
অপর ভেক্টরটা হবে নেগেটিভ। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি যে যে যখন একই জাতীয় দুটি ভেক্টর একই হবে বাট মান ভিন্ন হবে তখন আমরা বলবো সদৃশ, আর যখন মান সমান হবে তখন আমরা বলবো ইকুয়াল। আবার একই জাতীয় দুটি ভেক্টর যখন বিপরীত দিকে হবে মান ভিন্ন হবে তখন আমরা বলবো বিসদৃশ, আর যখন ভিন্ন দিকে একই মানের একই জাতীয় হবে তখন আমরা বলবো নেগেটিভ ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো মান এবং দিকের উপর নির্ভর করে কিভাবে আমরা ভেক্টরগুলোকে ভাগ করতে পারি। আরেকটা স্পেশাল ভেক্টর আছে যেটা হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর, রেসিপ্রোকাল ভেক্টর, বাংলায় বলা হয় বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। তো রেসিপ্রোকাল ভেক্টর কি? তোমরা 9-10 কতগুলো বীজগণিতে ম্যাথ করেছিলা যে মনে করো x একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটার গুণাত্মক বিপরীতবোধক মান কোনটি? তো গুণাত্মক বিপরীতবোধক মান বলতে কি বোঝায় যে x এর একটা এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে যদি আমরা x গুণ করি তাহলে অ্যান্সার আসবে 1, যেহেতু গুণাত্মক বিপরীত বলেছে। তো আমরা কিভাবে নিব? তো x যদি একটা সংখ্যা হয় আর গুণাত্মক বিপরীত সংখ্যাটা হতো 1/x, কারণ যদি x এর সাথে আমরা 1/x গুণ করি অ্যান্সার আসবে 1। তো এই সেম কনসেপ্টটা হচ্ছে এটার জন্য যে রেসিপ্রোকাল মানে উল্টা। উল্টা মানে কি? যে ধরো একটা ভেক্টর দেওয়া আছে এই দিকে, এটা হচ্ছে মনে করো x অক্ষের দিকে একটা ভেক্টর, এটা মনে করো o, এটা হচ্ছে a। তো o a ভেক্টরকে মনে করো আমি নাম দিলাম r ভেক্টর। তো এটা যেহেতু x অক্ষের ধনাত্মক দিকে, ধরে নাও মানটা হচ্ছে এখানে tan, তাহলে আমরা বলতে পারি যে r ভেক্টর ইজ ইকুয়াল tan i ক্যাপ। তো এখন একটা কাজ করো, এই ভেক্টরটার যে মান দেওয়া আছে সেই মানটাকে উল্টাই দাও, তাহলে কি আসবে এখানের মধ্যে 1/tan আসবে। তো 1/tan মানে যে ভেক্টরটা দেওয়া আছে সেটাকে 10 ভাগ করে তার কত ভাগ নিবা? তোমরা 1 ভাগ নিবা। তো যদি 1 ভাগ নাও তাহলে একটা অনেক ছোট একটা ভেক্টর পাওয়া যাবে। তো অনেক ছোট একটা ভেক্টর পাওয়া যাবে। তো এই ভেক্টরটা মনে করো p ভেক্টর। তো p ভেক্টর সমান আমরা বলতে পারি যে কি, যে 1 মান হচ্ছে 1/r, কিন্তু দিক কি চেঞ্জ হয়েছে? দিক কিন্তু এখনো কোন দিকে আছে? আগের মতো একই দিকে আছে। তাহলে আমরা বলতে পারি না i ক্যাপ। তাহলে এই যে r ভেক্টরকে আমরা বলি p এর রেসিপ্রোকাল ভেক্টর, অথবা p ভেক্টরকে বলতে পারি r এর রেসিপ্রোকাল ভেক্টর। তাহলে রেসিপ্রোকাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেখানে ওদের মানগুলো বিপ্রতীপ থাকে। তো বিপ্রতীপ মান বলতে বোঝায় উল্টা মান, যে একটা মান যদি মনে করো 2 হয় অপরটার মান হবে 1/2, একটা মান যদি 3 হয় অপরটার মান হবে 1/3, একটা মান যদি 5 হয় অপরটার মান হবে 1/5, কিন্তু দিক একই থাকতে হবে। অতএব দুটি ভেক্টর যদি একই দিকে থাকে, একটার মান অপরটা বিপ্রতীপ হয়, তখন আমরা বলবো ভেক্টর দুটি হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। তো চলো এখন আমরা আরো কয়েকটা স্পেশাল টাইপের ভেক্টর দেখে নিই। তো 4 নম্বর টাইপের ভেক্টর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর বলতে কি বোঝায়? কোলিনিয়ার মানে হচ্ছে সমরৈখিক ভেক্টর। তো সমরৈখিক ভেক্টর মানে ধরো একটা ভেক্টর দেওয়া আছে a ভেক্টর, আরেকটা ভেক্টর মনে করো দেওয়া আছে b ভেক্টর, আরেকটা ভেক্টর মনে করো দেওয়া আছে এখানে c ভেক্টর। এখন এই তিনটা ভেক্টর একই দিকে যাচ্ছে, একই দিক ইন্ডিকেট করছে। তো মনে করো এটা হচ্ছে একটা সরল রেখা বা স্ট্রেট লাইন। আমি কি চাইলে আর ধরে নাও যে এই তিনটা ভেক্টর হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর মানে ফ্রি ভেক্টর। তুমি চাইলে কি করতে পারবা? এদেরকে স্থানান্তর করাতে পারবা। এখন তুমি চাইলে কি এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসতে পারো, এটা হচ্ছে a ভেক্টর, আর b ভেক্টরটাকে তুলেও তুমি নিয়ে আসতে পারো, এটা হচ্ছে b ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টর। তুমি চাইলে c ভেক্টরটাও তুলে কি করতে পারো? এখানে নিয়ে আসতে পারো, এটা হচ্ছে তোমার কাছে এখানে c ভেক্টর। তাহলে দেখো তো, যেহেতু তিনটা ভেক্টর এখানে স্বাধীন ভেক্টর আর তিনটা একই দিকে ইন্ডিকেট করছে, তা আমি চাইলে এই তিনটা ভেক্টরকে একই রেখায় নিয়ে আসতে পারবো। যদি কতগুলো ভেক্টরকে একই রেখায় বসানো যায় তখন আমরা বলবো যে ভেক্টরগুলো হচ্ছে সমরৈখিক ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। তাহলে কোলিনিয়ার ভেক্টর বলতে এমন ভেক্টরকে বোঝায় যারা একই রেখায় অবস্থান করে। যদি কতগুলো ভেক্টর একাধিক ভেক্টর একই রেখায় অবস্থান করে তখন আমরা বলবো ভেক্টরগুলো হচ্ছে একে অপরের কোলিনিয়ার বা সমরৈখিক ভেক্টর। তো আরেকটা টাইপ হচ্ছে কোপ্লেনার ভেক্টর। 5 নম্বর টাইপ কোপ্লেনার। তো নাম শুনেই তো বুঝতে পারছো না যে একই তলের মধ্যে অবস্থান করবে। ধরো এটা হচ্ছে একটা তল, এটা একটা তল, আর এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, আর এটা হচ্ছে মনে করো c ভেক্টর। এই তিনটা ভেক্টর তো একই তলের মধ্যে অবস্থান করছে। একই তল বলতে বোঝায়, ধরো এটা হচ্ছে একটা তল, আর এই তলের মধ্যে আমি দুইটা ভেক্টর রেখে দিলাম বা তিনটা ভেক্টর রেখে দিলাম। এই তিনটা ভেক্টর
এই তিনটা ভেক্টর কি একই তলের মধ্যে অবস্থান করছে না? এই যে বইয়ের পৃষ্ঠা যেটা উপরের যেই পৃষ্ঠা যেটা এখানে অবস্থান করছে। তো যখন একাধিক ভেক্টর একই তলের মধ্যে অবস্থান করবে তখন আমরা বলবো এরা হচ্ছে কোপ্লেনার বা সমতলীয় ভেক্টর। তো সমতলীয় ভেক্টর বলতে বোঝায় যে একাধিক ভেক্টর একই তলের মধ্যে অবস্থান করবে। এটা হচ্ছে একটা তল, আর এখানের মধ্যেই এই তলের মধ্যেই তিনটা ভেক্টর অবস্থান করছে। তো সমরৈখিক ভেক্টর বলতে বোঝায় যে একই রেখার মধ্যে কতগুলো ভেক্টর অবস্থান করবে, আর সমতলীয় ভেক্টর বলতে বোঝায় যে একই তলের মধ্যে কতগুলো ভেক্টর অবস্থান করছে। যেমন দেখো, যদি আমরা তিনটা ভেক্টরকে এভাবে নেই যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এখন এই তিনটা ভেক্টর কি একই তলে অবস্থান করছে? যেমন তুমি যদি এই দুইটা ভেক্টরকে এই তলে বসাও তাহলে বাকি 3 নম্বর ভেক্টরটা কিন্তু এটা কিন্তু আর ওই তলের মধ্যে বসবে না। তুমি যদি এদেরকে বসাও তাহলে এটা তলের মধ্যে বসবে না, তুমি যদি এদেরকে বসাও তাহলে এটা তলের মধ্যে বসবে না। তো কোনো না কোনো একটা তলটা মিস করবেই, অর্থাৎ দুইটা ভেক্টর একই তলের মধ্যে অবস্থান করবে কিন্তু তৃতীয় ভেক্টরটা ওই তলের মধ্যে অবস্থান করবে না। যদি একই তলের মধ্যে অবস্থান না করে তখন আমরা বলবো না যে ওরা হচ্ছে কোপ্লেনার ভেক্টর। যদি একই তলের মধ্যে অবস্থান করে তখন আমরা বলবো এরা হচ্ছে সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোপ্লেনার ভেক্টর কি আর কোলিনিয়ার ভেক্টর কি। এখন আমরা স্পেশাল টাইপের দুইটা ভেক্টর দেখব। একটা হচ্ছে ইউনিট ভেক্টর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর আরেকটা হচ্ছে পজিশন ভেক্টর। এই দুইটা ভেক্টর থেকেই বেশি ম্যাথ আসে, সবচেয়ে বেশি ম্যাথ আসে এটা থেকে। এটার মধ্যে আমি 3 স্টার দিয়ে দিলাম। তো এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আর বাকি যা পড়েছিলাম এগুলো এমসিকিউ এর জন্য অবশ্যই কাজে লাগবে, কিন্তু এই দুইটা ভেক্টর আমরা একটু ভালো করে পড়ি চলো, কারণ ওই দুইটা ভেক্টর থেকে অনেক ম্যাথ আসে। প্রথমে আমরা দেখি ইউনিট ভেক্টর কি। ইউনিট ভেক্টর বাংলায় বলা হয় একক ভেক্টর। তো নাম শুনতে বোঝা যাচ্ছে যে ইউনিট মানে এক টাইপের কিছু হবে, অর্থাৎ ওয়ান টাইপের কিছু একটা তো এখানে থাকবেই। তো ওয়ান টাইপের কি থাকবে সেটা দেখো। যে মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এক্স অক্ষের দিকে, এটা মনে করো ও, আর এই পয়েন্টটা মনে করো এ। তাহলে ও এ একটা ভেক্টর দেওয়া আছে। ধরো যে ও এ ভেক্টরের মান হচ্ছে 10 মিটার। তো ও এ ভেক্টরের মান যদি 10 মিটার হয় আমরা ভেক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? আমরা লিখতে পারবো tan i ক্যাপ, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকে এই ভেক্টরটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম। এখন একটা কাজ করো, এই ভেক্টরটাকে তুমি 10 ভাগ করো। তো 10 ভাগ করলে কি হবে? 1 2 3 4 5, সরি এখানে 6 ভাগ হয়ে গেছে। 1 2 3 4, 1 2 3 4। তো এখানে 10 ভাগ করলাম। 10 ভাগ করার পর এই একটা ভাগ নাও তো, এই একটা ভাগ আমি নিচে নিয়ে আসছি। এই একটা ভাগের কথা চিন্তা করে দেখো তো, যে পুরোটার মান যদি 10 হয় এই এক ভাগের মান কত হবে? 1 হবে। তো এটাকে আমি নাম দিলাম যে ছোট্ট একটা আর ভেক্টর, এইভাবে নাম দিলাম। এটা উপরে কি দিয়েছি সেটা আমরা পরে দেখবো। তো মনে করি এভাবে নাম দিলাম, আমরা কি বলতে পারি যে আর ক্যাপ, আর এটার মান হচ্ছে 1। কোন দিকে? এটার দিক যেদিকে, এটার দিকে কিন্তু সেই দিকে আমরা বলতে পারি না আই ক্যাপ। তাহলে দেখো এই 10 ভাগের 1 ভাগ যেটা, এটা এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান হচ্ছে 1, আর বড় ভেক্টর যেদিকে ওই ভেক্টরটাও সেদিকে। তো এই যে ভেক্টর যেটা আমরা তৈরি করেছি এটাকে বলা হয় ইউনিট ভেক্টর। এটাকে ইউনিট ভেক্টর কেন বলে? কারণ এটার মান হচ্ছে 1। তো যে ভেক্টরের মান 1 ইউনিট তাকে বলা হয় ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর বলতে এমন একটা ভেক্টরকে ইন্ডিকেট করে যে ভেক্টরের মান হবে 1 ইউনিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউনিট ভেক্টর কি। তো এই ইউনিট ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? আমরা তো ভেক্টর রিপ্রেজেন্টেশন জানি, যে মনে করো এটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো একটা লোক এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তাহলে আমরা রিপ্রেজেন্ট করব এ থেকে বি ভেক্টর। এখন যদি এর একক ভেক্টর নেই, অর্থাৎ এটার মান মনে করো 5, এটার 5 ভাগের 1 ভাগ নিয়েছি, তাহলে কি হবে? একটা একক ভেক্টর হবে। তো এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটা তো আর এ বি ভেক্টর হবে না, এ বি ভেক্টর তো এটা। তো এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো এই যে একটা এবি ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে আর ভেক্টর। আমরা দেখি যে ইউনিট ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করব। Representation of unit vector। তো এটা হচ্ছে মনে করো ও পয়েন্ট, আর এটা হচ্ছে মনে করো এ পয়েন্ট, আর এই মানটা মনে করো 5 i ক্যাপ। তাহলে ও এ ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? ও এ ভেক্টর হচ্ছে এখানে 5 i ক্যাপ।
এখন এই 5 ভাগের যদি আমরা 1 ভাগ নেই এই ভেক্টরটা, তাহলে আমরা কি পাবো? এই ভেক্টরটা পাবো। এই ভেক্টরটা হচ্ছে ও এই ভেক্টরের 5 ভাগের 1 ভাগ। তো এই যে একটা ভেক্টর পেয়েছি সেটাকে তো আমরা একক ভেক্টর বলি। এই ভেক্টরটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো এই ভেক্টরটা হচ্ছে তোমার কাছে এখানে এ ভেক্টর। তো এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা ছোট হাতের এ নিব আর উপরে একটা ক্যাপ দিব। তাহলে একটা ইউনিট ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? প্রথমত ইউজুয়ালি মানে সাধারণত ছোট হাতের লেটার নিতে হয়, স্মল লেটার। আর দ্বিতীয়ত এর মাথায় একটা ক্যাপ করা দিতে হয়, কারণ ছোট বাচ্চা তো রোদ যদি মাথায় লাগে তাহলে মাথা গরম হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে একটা ক্যাপ করাতে হবে, ক্যাপ বা হ্যাট, টুপি। তাহলে একক ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা ছোট হাতের অক্ষর নিব আর তার উপরে একটা ক্যাপ দিয়ে দিব। যেমন মনে করো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের একক ভেক্টর কি হবে? তো বি ভেক্টরের একক ভেক্টর হবে যে এখানের মধ্যে বি ক্যাপ। আবার মনে করো এটা হচ্ছে একটা ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টরের একক ভেক্টর কি হবে? ডি ক্যাপ। মনে করো এটা হচ্ছে ই ভেক্টর, তাহলে ই ভেক্টরের একক ভেক্টর কি হবে? ই ক্যাপ। তাহলে একটা একক ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আশা করি তোমরা জানো। এখন আমরা দেখি যে একক ভেক্টর কিভাবে নির্ণয় করব। ডিটারমিনিং অফ ইউনিট ভেক্টর, ডিটারমিনিং অফ ইউনিট ভেক্টর। ধরো x অক্ষের দিকে একটা ভেক্টর দেওয়া আছে tan ইউনিট মানে, এটা মনে করো a পয়েন্ট আর এটা মনে করো b পয়েন্ট। একটা কাজ করো, এটাকে তোমরা o পয়েন্ট নাম দাও আর এটাকে তোমরা a পয়েন্ট নাম দাও। তাহলে আমরা কি লিখতে পারি? ও এ ভেক্টর সমান হচ্ছে tan i ক্যাপ। এখন এই ভেক্টরের মান তো tan, যদি এটার ইউনিট ভেক্টর প্রয়োজন হয় কি করতে হবে? tan দ্বারা ডিভাইড করতে হবে। যদি tan দ্বারা ডিভাইড করি তাহলে তো আমরা 1 ভাগ পাবো। তাহলে এই যে তোমার যে ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টরটাকে আমরা tan দ্বারা ডিভাইড করে দিব। tan দ্বারা ডিভাইড করলে আমরা কি পাবো? এই যে ভেক্টর যেটা দেওয়া আছে সেটা একক ভেক্টর পেয়ে যাব। ধরো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, জাস্ট ধরে নাও যে এ ভেক্টর। তাহলে এখানে আমরা বলতে পারবো এর একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ। এখন এই tan কি ইন্ডিকেট করে? দেখো তো tan কি ও এ ভেক্টরের মান ইন্ডিকেট করছে না? তাহলে ও এ ভেক্টরের মান হচ্ছে এই tan। তাহলে আমরা কি করছি? একটা ভেক্টরকে ওর মান দ্বারা ডিভাইড করে দিচ্ছি, আর একটা ভেক্টরকে ওর মান দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে আমরা কি পাবো? ওর মানের যতটা মান থাকবে তার 1 ভাগ পাবো। ধরো একটা ভেক্টর দেওয়া আছে 100 মানের, এখন ওই ভেক্টরটাকে আমরা যদি 100 দ্বারা ভাগ করে 1 ভাগ নেই তাহলে আমরা ওই ভেক্টরের একক ভেক্টর পাবো। আবার মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো এই একটা ভেক্টর দেওয়া আছে ওর মান মনে করো 300। যদি 300 হয়, যদি এই ভেক্টরের একক ভেক্টর প্রয়োজন হয় তাহলে 300 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে দেখো একক ভেক্টর কিভাবে নির্ণয় করব? আমরা একক ভেক্টর নির্ণয় করব যে ভেক্টর দেওয়া থাকবে আমাদের সেই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিব, মান দ্বারা ডিভাইড করে সেই মানের আমরা 1 ভাগ নিব, তাহলে তো আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাব। তো ইন শর্ট আমরা যেটা বলি, কোন একটা ভেক্টরকে, এটা হচ্ছে একটা ভেক্টর মনে করো, এই ভেক্টরকে ডিভাইড করে দাও এর মান দ্বারা, এই যে ভেক্টর আর এর মান দ্বারা, এটাই হচ্ছে ইউনিট ভেক্টর। আশা করি আজকের পর থেকে তোমরা ইউনিট ভেক্টর নির্ণয় করতে পারবা। ইউনিট ভেক্টর কিভাবে নির্ণয় করবা? যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিবা আর ওই মানের তোমরা 1 ভাগ নিবা, অর্থাৎ মোট কথা হচ্ছে মান দ্বারা ডিভাইড করে দিবা আর কি। তো ইউনিট ভেক্টর কিভাবে নির্ণয় করবা? তোমরা যে ভেক্টরের ইউনিট ভেক্টর বের করবা সেই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিবা। যদি মান দ্বারা ডিভাইড করে দাও তাহলে তোমরা কি পেয়ে যাবা? তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ইউনিট ভেক্টর পেয়ে যাবা। যেমন একটা কোয়েশ্চেন দেখো, মনে করো এই একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। আশা করি এটা তোমরা জানো যে x অক্ষের দিকে 2 পরিমাণ, y অক্ষের দিকে 3 পরিমাণ আর z অক্ষের দিকে 5 পরিমাণ। এটা হচ্ছে একটা ভেক্টর ত্রিমাত্রিক ব্যবস্থায়। আমাকে বলা হয়েছে যে এই ভেক্টরটার একক ভেক্টর কত। আমরা এই ভেক্টরের একক ভেক্টর কিভাবে বের করব? আমরা একটা কাজ করি যে এই ভেক্টরের আগে মানটা বের করি। তো মানটা কত হবে এখানের মধ্যে? √2a² প্লাস 3a² প্লাস 5a²। এখান থেকে আসবে 5 × 5 = 25 আর এখানে 2 × 2 = 4, 25 আর 4 হবে 29 আর এখানে 3 × 3 = 9। এখান থেকে আসবে আমাদের 38।
এটা মান হচ্ছে 38। এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 38, যখন এই ভেক্টরকে আমরা √38 দ্বারা ডিভাইড করে দিব, তাহলে কি এর √38 ভাগের আমরা এক ভাগ পেয়ে যাব। তার মানে হচ্ছে আমরা কি পেয়ে যাব, একক ভেক্টর পেয়ে যাব। তাহলে একটা কাজ করি, আমরা এই ভেক্টরটাকে ডিভাইড করে দেই এর মান দ্বারা, এই ভেক্টরের মান দ্বারা, অর্থাৎ 1 ডিভাইডেড বাই √38 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে আমরা কি করেছি, এই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিয়েছি। আর যদি কোনো ভেক্টরকে এই মান দ্বারা ডিভাইড করে দিই, আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর পেয়ে যাব। এখন আমার কথা হচ্ছে, এই ভেক্টরের মান যে 1, এটা আমরা কিভাবে বুঝবো? কারণ যদি এই ভেক্টরটা আসলে একক ভেক্টর হয়, যে তোমার কাছে যে ভেক্টরটা দেওয়া আছে, এটা মনে করো এই ভেক্টর আর ভেক্টরের মান, এটা মনে করো a ক্যাপ। যদি এটা আসলে a ক্যাপ হয়, তাহলে এর এই ভেক্টরটার মান কত হবে? এই ভেক্টরটার মান অবশ্যই 1 হবে। এখন দেখো তো 1 হয় কিনা আসলে। তাহলে চলো আমরা চেক করে দেখি যে এটার মান আসলে 1 কিনা। তো একটা ভেক্টর দেওয়া আছে যে a ক্যাপ ডিভাইডেড বাই এই ভেক্টরের মান, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √38 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো এই ভেক্টরের মানটা বের করি চলো। তো মানটা কিভাবে বের করবো আমরা? তার আগে একটা কাজ করো, যে এটাকে ভিতরে গুণ করে দাও, তাহলে 2 ডিভাইডেড বাই √38 i ক্যাপ প্লাস 3 ডিভাইডেড বাই √38 j ক্যাপ প্লাস 5 ডিভাইডেড বাই √38 k ক্যাপ। তো এটাকে আমরা নাম দিচ্ছি স্মল a ক্যাপ ভেক্টর। তো এই ভেক্টরের মানটা চলো বের করে নিই। তাহলে স্মল a ক্যাপ ভেক্টরের মান কত আসবে? এটার বর্গ, এটার বর্গ, এটার বর্গের যোগফল নিব আমরা। 2 ডিভাইডেড বাই √38 হোল স্কয়ার প্লাস এটা কত, এটা হচ্ছে 3, তো 3 ডিভাইডেড বাই √38 হোল স্কয়ার প্লাস 5 ডিভাইডেড বাই √38 হোল স্কয়ার। তো দেখো তো সবার নিচে কিন্তু √38 আছে, তো আমরা এটা কমন নিতে পারি না। আর যেহেতু এখানে স্কয়ার আছে, তো আমরা কমন নিলে কি পাবো এখানের মধ্যে? 1 ডিভাইডেড বাই √38 আমরা কমন নিয়ে বাইরে নিয়ে এসেছি। আর ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এখান থেকে আসছে 1 ডিভাইডেড বাই √38, এখান থেকে আসবে 4, আর এটা হবে 9, এটা হবে 25। আর এখান থেকে আসছে 1 ডিভাইডেড বাই √38, 1 ডিভাইডেড বাই √38, তাহলে √38 কাটে, আর থাকে মাঝে 1। তার মানে এটা আসলে কি ছিল? একটা একক ভেক্টর ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো একক ভেক্টর কি আর একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। একক ভেক্টর আসলে কি, যে কোনো একটা ভেক্টর, যে মনে করো একটা ভেক্টর, এই ভেক্টরকে আমরা এর মান দ্বারা কি করে দিব? ডিভাইড করে দিব। যদি এর মান দ্বারা ডিভাইড করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব? একক মানের একটা ভেক্টর পেয়ে যাব, যাকে আমরা বলি একক ভেক্টর। যদি তোমরা একক ভেক্টর বুঝে থাকো, তো আমার একটা কোশ্চেন হচ্ছে যে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এটা কি ভেক্টর? এটা কি একক ভেক্টর? যেহেতু ক্যাপ আছে অবশ্যই একক ভেক্টর হবে, বাট কেন একক ভেক্টর? ওখানেও তো আমরা দেখেছিলাম যে মান 1 আসতে মিলে আমরা কি বলতাম? একক ভেক্টর বলতাম। তো এগুলো যদি একক ভেক্টর হয়, তাহলে কেন একক ভেক্টর? তো চলো আমরা দেখি যে এগুলো কেন একক ভেক্টর। সলিউশন, যখন এই ভেক্টরগুলো তুমি তৈরি করেছিলে, একটু সেই দিকে চিন্তা করে দেখো তো। তো এই ভেক্টর যখন তুমি তৈরি করেছো কিসের জন্য? 3 ডাইমেনশনের জন্য। এটা হচ্ছে z ডাইমেনশন, এটা হচ্ছে x ডাইমেনশন, আর এটা হচ্ছে y ডাইমেনশন। এটা x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে z। তো যখন তুমি এই ভেক্টরগুলো ফর্ম করেছিলে, তুমি কি বলেছিলা? তুমি বলেছিলা যে x অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট পরিমাণ যায়, তখন আমরা বলবো i ক্যাপ। আবারও বলছি, x অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট পরিমাণ যায়, তখন আমরা বলবো i ক্যাপ। y অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট পরিমাণ যায়, আমরা বলবো j ক্যাপ। সিমিলারলি z অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট পরিমাণ যায়, আমরা বলবো k ক্যাপ। ভালো মতো চিন্তা করে দেখো তো, এটা হচ্ছে ও, এটা মনে করো a, এটা মনে করো b, এটা মনে করো c। তো ও এ ভেক্টর মানে কি? যে x অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট যায়, তো x অক্ষের দিকে কেউ যদি, তুমি বলেই দিচ্ছ যে x অক্ষের দিকে 1 ইউনিট গেলে তুমি বলবা যে i ক্যাপ।
তো এই আই একটা এমন ভেক্টর না যেই ভেক্টরটা ইন্ডিকেট করে এক্স অক্ষের দিকে আর ইন্ডিকেট করে এক ইউনিট। তার মানে কি যে আই ভেক্টরের মান কত হবে? আই ভেক্টরের মান হবে 1 ইউনিট। তো এখানে ও এ ভেক্টর সমান হচ্ছে আই ভেক্টর, তো ও এ ভেক্টরের মান বা এখানে আই ভেক্টরের মান হচ্ছে 1 ইউনিট। এটার প্রমাণের প্রয়োজন নাই, এটা তুমি নিজেই বলেই দিয়েছো যে যদি 1 ইউনিট পরিমাণ চাই, যদি 1 ইউনিট পরিমাণ চাই তখন আমরা বলবো আই ক্যাপ। তুমি তো ওভাবেই ধরে নিয়েছো না যে এর মান 1 ইউনিট, এর কি আবার প্রমাণ দরকার আছে? আবার জে ক্যাপ যেটা, এটা বলে দিয়েছো যে ওয়াই অক্ষের দিকে, কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। কত ইউনিট? 1 ইউনিট। যদি ওয়াই অক্ষের দিকে 1 ইউনিট পরিমাণ চাই তখন তুমি কি বলবা? জে ক্যাপ বলবা। তো যে ভেক্টর যেটা, এটার মান তো তোমার কাছে এখানে 1 ইউনিটই আসবে না, কারণ তুমি নিজেই তো বলে দিয়েছো যদি 1 ইউনিট যায় তখন আমরা জে ক্যাপ বলবো। তো সিমিলারলি কে ক্যাপ ভেক্টরের মান হচ্ছে 1, কারণ তুমি নিজে বলেই দিয়েছো যে জেড অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট পরিমাণ যায় তখন আমরা বলবো কে ক্যাপ। তাহলে আই ক্যাপ ভেক্টরের মান ইকুয়াল জে ক্যাপ ভেক্টরের মান ইকুয়াল কে ক্যাপ ভেক্টরের মান ইজ ইকুয়াল 1, বাট আই ক্যাপ নট ইকুয়াল জে ক্যাপ নট ইকুয়াল কে ক্যাপ। তো মনে করো একটা কোয়েশ্চেন নাম্বার 1, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? অপশন এ আই ক্যাপ ইকুয়াল জে ক্যাপ ইজ ইকুয়াল কে ক্যাপ। অপশন বি আই ক্যাপের মান জে ক্যাপের মান কে ক্যাপের মান। অপশন সি আই ক্যাপ এর মান জে ক্যাপের মান নট ইকুয়াল কে ক্যাপের মান। তো কোনটি সঠিক হবে? ডেফিনেটলি এটা সঠিক হবে। কেন? কারণ এই তিনটাই হচ্ছে একক ভেক্টর, আর একক ভেক্টরের মান কত হবে? 1 হবে। কিন্তু এরা একই দিকে ভেক্টর না, কারণ আই ক্যাপ এর মান তো এক, জে ক্যাপ এর মানও এক, কিন্তু দুইটা একই ভেক্টর না। দুইটা ভেক্টর তখনই একই হবে, ওই যে মনে পড়ে যে আমরা ইকুয়াল ভেক্টর পড়েছিলাম, তো দুইটা ভেক্টর তখনই ইকুয়াল হবে যখন ওদের দিক একই থাকবে, আবার ওদের মান কি থাকবে? একই থাকবে। তো এটার মান একই, আবার দিকও একই, দিক এদিকে মানও একই। অতএব আমরা বলতে পারি যে এ ভেক্টর ইজ ইকুয়াল বি ভেক্টর। এখানে কিন্তু দুইটা ভেক্টর একই না, কারণ আই হচ্ছে এক্স অক্ষের দিকে আর জেড হচ্ছে ওয়াই অক্ষের দিকে, তো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওরা একই দিকে কিভাবে হয়? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো একক ভেক্টর বলতে কি বোঝায় আর একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা আরেকটা স্পেশাল টাইপের ভেক্টর দেখব। আরেকটা স্পেশাল টাইপের ভেক্টর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি? তার আগে দুইটা ভেক্টর কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয় সেটা দেখে নিই, তাহলে আমাদের এই ভেক্টরটা পড়তে একটু ইজি হবে। তো ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর, মনে করো 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। আরেকটা মনে করো বি ভেক্টর 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। আমাকে বলা হলো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত, আবার বলা হলো যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত। তো চলো আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। যদিও আমি যদি তোমাদেরকে বলে দিই মুখস্থ করতে পারবা, কোনো প্রবলেম নাই, পরীক্ষায় আসবে অ্যান্সার করতে পারবা, কোথাও আটকাবা না, বাট ওই যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভিজুয়ালাইজেশন সেটা থাকবে না। তো চলো আমরা একটু ভিজুয়ালাইজেশন করি, কারণ যদি তুমি এটাকে ভিজুয়ালাইজ করতে পারো তাহলে কি হবে, পরবর্তীতে যে ম্যাথগুলো করবা সেগুলো অনায়াসে করতে পারবা, তোমাদের আর ম্যাথগুলো করতে কষ্ট হবে না। তোমরা অনেকেই ফিজিক্সে ম্যাথ করতে পারো না, কারণ হচ্ছে তোমাদের যে চিন্তা ভাবনা, যে ভিজুয়ালাইজেশন সেটা নাই, আর চিন্তা ভাবনা করার যে ক্যাপাসিটি সেটাও তোমাদের নাই। তো প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে করার চেষ্টা করবা, যাতে কি করতে পারো, তোমরা ম্যাথগুলো ভিজুয়ালাইজ করে করে করতে পারো, তখন দেখবা তোমরা ম্যাথ করে ফিলও পাবা। তো চলো একটা কাজ করি, যে ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই আর এটা হচ্ছে এক্স। তো একটা পয়েন্ট মনে করো এখানে, বা এই একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, যেহেতু এটা পজিশন ভেক্টর মনে করো, এটা পজিশন ভেক্টর কেন বলছি, কারণ এই ভেক্টরটা এই পজিশনটা ইন্ডিকেট করছে। তো মনে করো এটা হচ্ছে পি পজিশন। আরেকটা মনে করো এটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টের পজিশন ভেক্টর মনে করো এটা, এটা মনে করো কিউ পয়েন্ট। তো কিউ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে এটা, আর পি পয়েন্টের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর হচ্ছে এটা, আর এই পয়েন্টটা হচ্ছে ও।
তাহলে আমরা বলতে পারি যে পি পয়েন্ট এর পজিশন ভেক্টর হচ্ছে এখানে ওপি ভেক্টর। তারপর এখানে কিউ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে ও কিউ ভেক্টর। তো এখন আমাকে বলা হলো যে দুইটা ভেক্টর যোগ করো। তো যোগ করলে কি হবে, যেমন ধরো যে একটা বস্তু এখানে দেওয়া আছে, একজন এই দিক থেকে টানছে আরেকজন এই দিক থেকে টানছে, তো বস্তুটা কোন দিকে যাবে, বস্তুটা এদের দুজনের মাঝখান দিয়ে যাবে। তো এটা মনে করো F1 ফোর্স, এটা হচ্ছে F2 ফোর্স। তো বস্তুর মাঝখান দিয়ে কেন যাবে, কারণ হচ্ছে নেট ফোর্স হচ্ছে এই দিকে। তো এটা হচ্ছে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর যোগ করতে হবে। তো এই পয়েন্টটা মনে করো x1, y1, আর এই পয়েন্টটা x2, y2। তো যখন যোগ করব এখান দিয়ে একটা ভেক্টর যাবে না, নতুন ভেক্টর, এই ভেক্টরটা হবে এই দুইটা ভেক্টরের যোগফল। একটা কাজ করি, আমরা একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি। মনে করি এটা হচ্ছে একটা সামান্তরিক। তো এই যে নতুন যে ভেক্টরটা তৈরি হবে, এরও কি থাকবে, একটা x উপাংশ থাকবে আর একটা y উপাংশ, অর্থাৎ একটা x স্থানাঙ্ক আর একটা y স্থানাঙ্ক থাকবে। এই ভেক্টরের একটা x স্থানাঙ্ক আর একটা y স্থানাঙ্ক, এই ভেক্টরেরও একটা x স্থানাঙ্ক আর একটা y স্থানাঙ্ক। যেহেতু x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক দুইটা ভেক্টর যোগ করছি, যে ভেক্টর তৈরি হবে সেটাও x এবং y তলের মধ্যেই থাকবে। অতএব নতুন ভেক্টরটিরও একটা x স্থানাঙ্ক থাকবে আর একটা y স্থানাঙ্ক থাকবে। তো এই যে নতুন ভেক্টর যেটা, এই ভেক্টরের একটা থাকবে x স্থানাঙ্ক আর একটা থাকবে y স্থানাঙ্ক। এই যে x স্থানাঙ্কটা যেটা, সেটা হচ্ছে যে কি, যে এই প্রথম ভেক্টর যেটা p ভেক্টরের এই মানটা হচ্ছে কত, x1, আর আরেকটা হচ্ছে q ভেক্টরের এই মানটা হচ্ছে x2। এই যে নতুন যে ভেক্টরটা আছে না, এটা হবে এই ভেক্টর প্লাস এই ভেক্টর। যদি তোমরা একটু ভালো করে চিত্রটা আঁকো, তখন দেখবা যে এই ভেক্টরের x উপাংশ যেটা, সেটা হবে এই ভেক্টরের x উপাংশ, এই ভেক্টরটার x উপাংশ, আর এই ভেক্টরটার x উপাংশ। তার মানে হচ্ছে এখানে আমাদের বলতে চাচ্ছি যে x যেটা, এই বড় ভেক্টর যেটা, এটা হবে এটা, কারণ যদি সামান্তরিক হয়, যদি মনে করো এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, তো আমাদের কোনটা দরকার, আমাদের এই বাহুটা দরকার না, এই বাহুটা দরকার। এই বাহুটা কি হবে, যে একটা কাজ করো, এটা তুমি এখান থেকে লম্ব ড্র করো, এখান থেকে লম্ব ড্র করো। তো তোমার কোনটা দরকার, তোমার এটা দরকার। আর এই জিনিসটা দেখো তো, এটা প্লাস এটা, আর এটা যেই কথা, এতটুকু একই কথা না, কারণ যেহেতু সামান্তরিক, সমান্তরাল বাহুগুলো, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। তাহলে এই যে বড় বাহু যেটা, এটা কি এই বাহু আর এটার সমন্বয়ে গঠিত। এখানে দেখো তো, এই যে বড় বাহুটা যেটা, এটা হচ্ছে এটা হচ্ছে এটা, আর এই যে এটার সমন্বয়ে গঠিত। অর্থাৎ এই যে এখানে বেশি গিজিমিজি হয়ে গেছে, একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করছি। এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। একটা পয়েন্ট ছিল এখানে, আরেকটা পয়েন্ট ছিল এখানে। তো যদি সমান্তরিক ড্র করি, এটা হবে সমান্তরিক। তো আমাদের কোনটা দরকার, এটা হচ্ছে আমাদের যোগফল যেটা আসবে, সেটা হচ্ছে এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে x2 y2, আর এটা হচ্ছে x, y। তাহলে এই মান যেটা, এটা হচ্ছে, এটা x এর স্থানাঙ্ক হচ্ছে এটা, আর y স্থানাঙ্ক হচ্ছে এটা। আর এই যে x স্থানাঙ্ক যেটা, এটা কি দেখো তো, এটা প্লাস এটা কি না, আর এটা যেই কথা, এটা একই কথা না, কারণ এর মান যা হবে, এর মান তা হবে। সামান্তরিক থেকে আমরা বলতে পারি, তাহলে কি আমরা বলতে পারি যে x ইজ ইকুয়াল হচ্ছে যে x1 প্লাস x2। সিমিলারলি y যেটা, y হচ্ছে আমাদের কাছে এই পুরাটা, এই যে এটা হবে এই যে এতটুকু প্লাস এতটুকু। কারণ হচ্ছে তুমি যখন এখানে লম্ব ড্র করবা, তাহলে এই মানটা এখানে তুলে নিয়ে আসো, আর এই মানটা হচ্ছে তোমার এটার সমান, এই মানটা হচ্ছে এটার সমান, আর এই মানটা হচ্ছে তোমার এটার সমান। তাহলে এই পুরো মানটা তোমার কাছে আসবে y1 প্লাস y2। তার মানে হচ্ছে তোমার কাছে y সমান হবে y1 প্লাস y2। তো নতুন যে ভেক্টর তোমার কাছে আসবে, সেটা হচ্ছে, সেটার স্থানাঙ্ক হবে x অক্ষের দিকে এই পরিমাণ আর y অক্ষের দিকে এই পরিমাণ। তাহলে নতুন যে ভেক্টর, মনে করো এই পয়েন্টটা হচ্ছে তোমার কাছে অলরেডি একটা p পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে r। তাহলে ও আর যেটা, ও আর ভেক্টর, এটাকে আমরা কি বলতে পারি, x1 x2 i ক্যাপ প্লাস y1
প্লাস ওয়াই টু জে ক্যাপ। সহজ ভাষায় বলতে পারি যে আমরা x এর স্থানাঙ্কগুলো যোগ করে দিব আর y এর স্থানাঙ্কগুলো যোগ করে দিব। তো সিম্পলি ওয়েতে আমরা বলতে পারি যখন আমরা a আর b যোগ করব তখন i এর সাথে i যোগ করব, কারণ x এর সাথে x ই যোগ হবে। তাহলে i এর সাথে i যোগ করলে কত আসবে? এখানে 12 i ক্যাপ, আর y এর সাথে y যোগ করব তাহলে এখানে কত আসবে? 8 j ক্যাপ। কারণ যখন আমরা যোগ করব তখন দেখছি যে x অক্ষের সাথে x অক্ষ যোগ হয় আর y অক্ষের সাথে y অক্ষ যোগ হয়। আর আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, যখন তোমরা যোগ করবা x অক্ষের সাথে x অক্ষ যোগ করবা আর y অক্ষের সাথে y অক্ষ যোগ করবা, কখনো x এর সাথে y যোগ করবা না বা y এর সাথে x যোগ করবা না। সিমিলারলি z এর ক্ষেত্রেও সত্য। আর যখন বিয়োগ করবা তখন সেম জিনিসটাই হবে, অর্থাৎ x থেকে x বিয়োগ করবা আর y থেকে y বিয়োগ করবা। তাহলে যখন তুমি a থেকে b বিয়োগ করবা কত আসবে এখানের মধ্যে? 2 থেকে 10 মানে -8 i ক্যাপ। আর যখন 3 থেকে 5 বিয়োগ করবা তখন কত আসবে? -2 j ক্যাপ। আশা করি তোমরা যোগফল বুঝতে পেরেছো। তো চলো একটা एग्जांपल দেখি। এটা মনে করো a একটা ভেক্টর, a ভেক্টর মনে করো 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। মনে করো b একটা ভেক্টর দেওয়া আছে এখানে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। তো যখন বলা হবে a ভেক্টর প্লাস b ভেক্টর কত, তাহলে কিভাবে যোগ করব? i এর সাথে i যোগ করে দিব, j এর সাথে j, k এর সাথে k। কারণ যোগ করলে i এর সাথে x এর সাথে x যোগ হবে, y এর সাথে y যোগ হবে আর z এর সাথে z যোগ হবে। তাহলে বলতে পারি এখানের মধ্যে 3i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ। আর যখন বিয়োগ করব তো সিমিলারলি যখন i এর থেকে i বিয়োগ করে দিব, অর্থাৎ x থেকে x বিয়োগ করে দিব, y থেকে y বিয়োগ করে দিব আর z থেকে z বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কত আসবে? এটা থেকে এটা বিয়োগ করলে দুইটা i থেকে একটা i চলে গেলে আসবে i ক্যাপ, আর তিনটা j থেকে দুইটা j চলে গেলে আসবে j ক্যাপ, আর পাঁচটা থেকে তিনটা চলে গেলে আসবে 2 k ক্যাপ। তো এই ছিল যোগ বিয়োগ। যদি তোমরা এখন ভেক্টরের যোগ বিয়োগ জানো তাহলে এখন পজিশন ভেক্টর পড়তে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সরি, পজিশন ভেক্টর না, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। অবশ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর করার জন্য পজিশন ভেক্টর প্রয়োজন। এটা হচ্ছে z অক্ষ, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এটা x, এটা y আর এটা হচ্ছে z। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আসার আগে আমি আগে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যাই। এটা মনে করো y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। সরি, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। মনে করো একটা পজিশন ভেক্টর দেওয়া আছে, এটা মনে করো p পয়েন্ট, এটা হচ্ছে মনে করো 2, 3। তো p বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো অবস্থান ভেক্টর কোনটা হবে? এটা হবে মূল বিন্দু থেকে p এর দিকে। আরেকটা বিন্দুর পজিশন ভেক্টর মনে করো এটা হচ্ছে এই দিকে। এটা মনে করো q পয়েন্ট, মনে করো দেওয়া আছে তোমার কাছে এখানে 1, মনে করো 5, 2, দুইটা বিন্দু দেওয়া আছে। তো তোমাকে বলা হলো যে OP পজিশন ভেক্টর বের করো, তারপর OQ পজিশন ভেক্টর বের করো, তারপর PQ ভেক্টর বের করো। তো OP তো পজিশন ভেক্টর আর OQ পজিশন ভেক্টর, কিন্তু PQ কি ভেক্টর এটা আমরা পরে দেখছি। তার আগে চলো আমরা OP ভেক্টরটা বের করে নিই। OP ভেক্টর আমরা কিভাবে বের করব? x অক্ষের দিকে 2 পরিমাণ আর y অক্ষের দিকে 3 পরিমাণ। তাহলে আমরা বলতে পারি যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আরেকটা হচ্ছে OQ পজিশন ভেক্টর। তাহলে OQ পজিশন ভেক্টর ইন্ডিকেট করে Q পয়েন্টের পজিশন, আর Q পয়েন্ট হচ্ছে 5, 2 x অক্ষের দিকে 5 আর y অক্ষের দিকে 2। তাহলে আমরা বলতে পারি যে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তো এখন আমাদেরকে বের করতে হবে PQ ভেক্টর এবং QP ভেক্টর। আরেকটা দিয়ে দিচ্ছি যে QP ভেক্টর কত আর PQ ভেক্টর কত। তো পজিশন ভেক্টর তো বের করতে পারলাম। যদি এদের মান বের করতে বলে তাও মান বের করতে পারবো। যে OP ভেক্টরের মান কত হবে? OP ভেক্টরের মান হবে √2a² প্লাস 3a²। এখান থেকে আসবে 3 3 9 আর 2 2 4 আসবে √13। তো এখানে তোমরা OQ ভেক্টরের মান বের করতে পারবে। তো PQ ভেক্টরের মান আমরা কিভাবে বের করব আর PQ ভেক্টরই বা কিভাবে বের করব? তো দেখো কিভাবে বের করি। তো PQ ভেক্টর কোনটা? এটা না, এটা হচ্ছে একটা PQ ভেক্টর। দেখো তো এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে না? তো যদি ত্রিভুজ গঠন হয়, একটু চলো আমরা ওই যে যোগফল বের করেছিলাম আগে, যে কিভাবে হাঁটাহাঁটি পদ্ধতিতে যোগ করতে হয়। তো একটু ত্রিভুজটা লক্ষ্য করে দেখো। এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে গেছো, অতঃপর এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে এসেছো। তার মানে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছো। এই ভেক্টরগুলো তো তাই মিল করছে না। দেখো এটা হচ্ছে এই দিকে আর এটা হচ্ছে এই দিকে, তারপর আরেকটা হচ্ছে তোমার কাছে এই দিকে।
তার মানে এই দুইটা যা ইন্ডিকেট করে ও একই তা ইন্ডিকেট করে, তার মানে হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল এটার সমান। তাহলে আমি বলতে পারি যে এখানের মধ্যে যে ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। তো এখানে ও কিউ ভেক্টর তো আমাদের কাছে জানা আছে না, আমাদের লাগবে পি কিউ ভেক্টর। একটা কাজ করো যে পি কিউ ভেক্টরটা এই পাশে নিয়ে আসো, আচ্ছা পি কিউ না, তুমি ও কিউটা এই পাশে নিয়ে আসো, সরি ও পিটা এই পাশে নিয়ে আসো। তাহলে ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর ইজ ইকুয়াল পি কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর সমান কত আসছে, পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। এখন ও কিউ ভেক্টর তো আমাদের কাছে জানা আছে, আর ও পি ভেক্টর আমাদের কাছে জানা আছে, আর এখানে কি দুইটা ভেক্টরের বিয়োগফল, আর আমরা তো একটু আগেই দেখেছি কিভাবে দুইটা ভেক্টর বিয়োগ করতে হয়। তো এখানে একটা কাজ করো যে ও কিউ ভেক্টরটা বসিয়ে দাও। তাহলে ও কিউ ভেক্টর এখানে কত, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস এখানে পি কিউ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন যদি বিয়োগ করে দেই, i থেকে i বিয়োগ করব, j থেকে j বিয়োগ করব, তাহলে পি কিউ ভেক্টর কত আসছে, পি কিউ ভেক্টর আসছে এখানের মধ্যে 3i ক্যাপ, এটার থেকে এটা বিয়োগ করলে আসবে মাইনাস j ক্যাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা ভেক্টর বের করা যায়। এখন চিন্তা করে দেখো তো যে এখানে পি কিউ ভেক্টর এই দুই পয়েন্টের সরণ ইন্ডিকেট করছে না, পি এবং কিউ এর সরণ ইন্ডিকেট করছে। যে মনে করো এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, তো পি কিউ ভেক্টর যেটা এটা আসলে তো এই পয়েন্টে এই যে দুই বিন্দু দেওয়া আছে পি বিন্দু আর কিউ বিন্দু, সেই বিন্দুর সরণ ইন্ডিকেট করছে, রাইট। তো এই ভেক্টরটাকে আমরা বলবো সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরটা কোনো দুইটা পয়েন্টের সরণ ইন্ডিকেট করে। আর পজিশন ভেক্টর হচ্ছে যে পজিশন ইন্ডিকেট করে, যেমন যেমন এই দুইটা ভেক্টর হচ্ছে পজিশন ভেক্টর আর এই ভেক্টরটা হচ্ছে সরণ ভেক্টর। এখন যদি বলা হয় যে সরণ ভেক্টরের মান বের করতে, তাহলে মান বের করতে পারবা। তো মান হবে এখানের মধ্যে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 3 3 9, আর নেই ভয়, আর 1 যোগ করো, যোগ করে আসবে 10। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সরণ ভেক্টর কি আর সরণ ভেক্টর কিভাবে বের করতে হয়। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো দেখলাম, তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি হবে দেখো। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি হবে, যে এখানে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকবে। তো মনে করো এটা হচ্ছে একটা পয়েন্ট, আর এই পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে এটা। এটা মনে করো পি পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে তোমার কাছে এখানে x1, y1, z1। আরেকটা মনে করো কিউ পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, z2। আমাদেরকে বলা হচ্ছে যে পি কিউ ভেক্টর নির্ণয় করো আর পি কিউ ভেক্টরের মান নির্ণয় করো। তো যদি আমরা ভেক্টর বের করতে পারি তাহলে অবশ্যই মান বের করতে পারবো। তো এখানের মধ্যে যদি পি কিউ ভেক্টর নির্ণয় করতে হয়, এটা হচ্ছে পি কিউ ভেক্টর, অর্থাৎ পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী সরণ ভেক্টর বের করতে হবে। তার আগে আমরা পজিশন ভেক্টর বের করে নেই, যে পি বিন্দুর পজিশন ভেক্টর কোনটা, ওপি ভেক্টর। আর ওপি ভেক্টর কতটুকু হবে, যে এক্স অক্ষের দিকে x1, y অক্ষের দিকে y1, আর z অক্ষের দিকে z1। তাহলে আমরা বলতে পারি যে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আর পি বিন্দুর পজিশন ভেক্টর কি হবে, ও কিউ ভেক্টর, সরি কিউ বিন্দুর পজিশন ভেক্টর। এখানে x অক্ষের দিকে হচ্ছে x2, y অক্ষের দিকে y2, z অক্ষের দিকে z2। আমরা বলতে পারি যে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। আমাদের লাগবে কি, যে পি কিউ ভেক্টর। যদি পি কিউ ভেক্টরের প্রয়োজন হয় তাহলে আমরা পি থেকে কিউ এর দিকে একটা সরণ ভেক্টর রাখবো। তো যদি একটু লক্ষ্য করে দেখো, এটা একটা ত্রিভুজ, আর যেহেতু এটা একটা ত্রিভুজ আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজের সূত্র বাদ দাও, একটু চিন্তা করে দেখো যে এখানের মধ্যে এটা একটা পয়েন্ট বা মূল বিন্দু, এখান থেকে একটা ভেক্টর এদিকে গেছে, অতঃপর ভেক্টরটা এইদিকে গেছে। একটা মানুষের কথা চিন্তা করো, যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সে প্রথম এখান থেকে এখানে গেছে, তারপর এখান থেকে এখানে এসেছে। তার মানে হচ্ছে লোকটা এখান থেকে এখানে গেছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই দুইটার যোগফল সমান কোনটা, এটা। এটাই তো ইন্ডিকেট করছে না। আমরা কি বলতে পারি এখানের মধ্যে, যে ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর সমান আমরা লিখতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসো, আমি নিয়ে এসে আবার ট্রান্সফার করে দিচ্ছি। তো এখানে পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল কত আসবে, ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। তো ও কিউ ভেক্টর কি,
ও কি ভেক্টর হচ্ছে এটা, আর ওপি ভেক্টর কি, ওপি ভেক্টর হচ্ছে এটা। তো এখানে যদি আমরা বসাই দিই ভেক্টরটা, আমরা পাবো x2 i cap plus y2 j cap plus z2 z2 k cap minus x1 i cap plus y1 j cap plus z1 k cap। এখান থেকে যদি বিয়োগ করে দেই যে x2 থেকে x1 বিয়োগ করে দিব, y2 থেকে y1 আর z2 থেকে z1 বিয়োগ করে দিব, তাহলে আমরা লিখতে পারি যে x2 minus x1 i cap plus y2 minus y1 j cap plus z2 minus z1 k cap। তো চাইলে তোমরা এটা শর্টকাট আকারে মনে রাখতে পারো। তো কিভাবে শর্টকাট মনে রাখবা, দেখো P থেকে Q পয়েন্ট, তো Q হচ্ছে ফাইনাল পয়েন্ট আর P হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তোমরা গতকাল রাতে ভিডিও করতে করতে প্রায় রাতের 1টা বেজে গেছে, তো ভিডিও করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে যখন এডিট করতে গিয়েছি তখন দেখি যে ভিডিও প্রায় 5 ভাগের 2 ভাগই সাউন্ড ছাড়া রেকর্ড হয়েছে। তো কি আর করার, আবার সেই অংশটা করতে হচ্ছে। তো চল আমরা ওই অংশটা আবার দেখে নিই। সেটা হচ্ছে যে আমাদের বের করতে বলা হয়েছিল ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে সরণ, সেই সরণ ভেক্টর। যেমন মনে করো P একটা পয়েন্ট আর Q আরেকটা পয়েন্ট, এই দুই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বা সরণ কোনটা, এটা আমাদের এই ভেক্টরটা বের করতে বলা হয়েছে। তো আমরা এই ভেক্টরটা কিভাবে বের করব, তো এর জন্য প্রথমে আমরা P বিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি, তারপর Q বিন্দুর অবস্থান ভেক্টর বের করেছি, তারপর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটা পেয়েছিলাম। আর এখান থেকে আমরা এটা লিখতে পেরেছি। তো এখান থেকে তো আমরা জানি যে ও কিউ হচ্ছে এই ভেক্টর আর ওপি হচ্ছে এই ভেক্টর। তো এই ভেক্টর থেকে আমরা এই ভেক্টর বিয়োগ করে দিয়েছি, তারপর কি এসেছে, আমাদের এটা এসেছে। তো এই জিনিসটা চাইলে আমরা শর্টকাটে করতে পারি, বাট আমি তোমাদের সাজেস্ট করব যে প্রাথমিক অবস্থায় তোমরা শর্টকাট একবারেই করবা না। কেন, দেখো যদি মনে করো তোমার কাছে অনেক নলেজ আছে, যে মনে করো তোমার কাছে অনেক নলেজ, অনেক বলতে সাগর সমান না, এই হালকা 1 বালতি 2 বালতি নলেজ হলেও চলবে। তো মনে করো তোমার কাছে অনেক নলেজ আছে, মনে করো তুমি ভালো করে ভিজুয়ালাইজ করে করে পড়েছো, তো তুমি ফিল নিয়ে পড়ালেখা করেছো, তো মোটামুটি কিছুটা নলেজ তো তোমার কাছে আছে না। এখন এই নলেজ যদি তোমার কাছে থাকে, তুমি এই নলেজটাকে ডিফারেন্সিয়েট করো। যদি এই নলেজটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, তুমি এখানে ইনফাইনাইট পরিমাণ শর্টকাট পাবা। অর্থাৎ তোমার মাথায় যে নলেজ আছে সেটা যদি বেসিক টাইপের হয়, অর্থাৎ তুমি যদি বেসিক সহকারে নলেজটা গেইন করো, তাহলে ওই নলেজ থেকে তোমরা অনেক বেশি কি করতে পারবা, অনেক অনেক শর্টকাট বের করতে পারবা। তোমাদের 4, 5টা 10টা 20টা শর্টকাট মনে রাখার কোনো প্রয়োজন নেই, তুমি শত শত শর্টকাট তোমার মাথা থেকে বের করতে পারবা। তোমরা যখন হলের মধ্যে ঢুকবা পরীক্ষার হলে, দেখবা যে হলে যখন পা রাখবা সাথে সাথে তোমার মাথার মধ্যে যে শর্টকাট তুমি মুখস্থ করে গিয়েছিলে সবগুলো বের হয়ে যাবে। ওই যে বেসিক তুমি যেটা শিখেছিলে ওই বেসিকটাই তোমার মাথায় থাকবে, আর ওই বেসিক থেকেই তুমি ডিফারেন্সিয়েট করে করে শর্টকাট বের করবা। তো চলো এখানে আমরা জানি যে পি কিউ কিভাবে বের করতে হয়, তো এটাকে শর্টকাটে কিভাবে করবো সেটা দেখো। এখানের মধ্যে পি হচ্ছে ফাইনাল পয়েন্ট, সরি ইনিশিয়াল পয়েন্ট, আর কিউ হচ্ছে ফাইনাল পয়েন্ট। তো আমরা এখানে কি করেছি দেখো তো, যে x2 minus x1 y2 minus y1 z2 minus z1, তাহলে কি আমি বলতে পারি না আমি এটা থেকে এটা বিয়োগ করে দিয়েছি, এর x থেকে এর x বিয়োগ, এর y থেকে এর y বিয়োগ, এর z থেকে এর z বিয়োগ। তাহলে দেখো যখন আমাদেরকে বলা হবে যে পি কিউ ভেক্টর বের করতে, তো আমরা কাজ করব কি, যে কিউ পয়েন্ট থেকে পি পয়েন্টগুলো বিয়োগ করে দিব, আর x এর জন্য i ক্যাপ, y এর জন্য j ক্যাপ, z এর জন্য k ক্যাপ বসাই দিব। তো আশা করি তোমরা এই শর্টকাটটা ইজিলি বের করতে পারবা। তো এখান থেকে কিভাবে বের করতে পারবা, যে যখন পি কিউ বলবে, তো পি কিউ হচ্ছে কিউ থেকে বিয়োগ করে দিব পি, তাহলে এখানে আসবে x2 minus x1 i ক্যাপ, তারপর y2 minus y1 y2 minus y1 j ক্যাপ, তারপর প্লাস z2 minus z1 minus z1 k ক্যাপ। এখন যদি তোমাদেরকে বলা হয় যে পি কিউ না, তোমরা কিউপি ভেক্টর বের করো, তাহলে কিভাবে বের করবা, কিউপি, তাহলে এখানের মধ্যে পি হচ্ছে ফাইনাল পয়েন্ট আর কিউ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তাহলে এই ক্ষেত্রে এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিব। তো চলো আমরা এটা করি। এখানে কি হবে, যে এটার থেকে এটা বিয়োগ করে দিবা, তাহলে x1 minus x2 i ক্যাপ প্লাস y1 minus y2 j ক্যাপ প্লাস z1 minus z2 k ক্যাপ। তো দেখো তো চাইলে তোমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো।
আর প্রথমে আমার সাজেশন হচ্ছে তোমরা এইভাবে এটা সলভ করো, তোমরা ভিজুয়ালাইজ করে চিত্র এঁকে সলভ করো। প্রথমে তোমরা কোনো শর্টকাট অ্যাপ্লাই করিও না। পরে আস্তে ধীরে যখন তোমরা অ্যাডভান্স হয়ে যাবা, অনেক বেশি তোমাদের মাথায় নলেজ চলে আসবে, তখন তোমরা শর্টকাট অ্যাপ্লাই করতে থাকো, কোনো সমস্যা নেই। তো চলো একটা কোয়েশ্চেন সলভ করে নিই। কোয়েশ্চেনটা হচ্ছে, মনে করো এ একটা বিন্দু দেওয়া আছে 1, 2, 3, আর বি একটা বিন্দু দেওয়া আছে 4, 5, 6। আমাদেরকে বের করতে হবে যে এ বি ভেক্টর কত আর বি এ ভেক্টর কত। তো আমরা কিভাবে সলভ করব? তো প্রথমে তো আমার টার্গেট থাকবে তোমরা এভাবেই সলভ করবা, যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো মনে করো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এটা এ এটা বি, আর এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আমাদের বের করতে হবে এ টু বি ভেক্টর। তো প্রথমে আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করে নিই। এটা হচ্ছে ও এ ভেক্টর। ও এ ভেক্টর সমান এখানে আসবে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 2, 3, তাহলে ও এ ভেক্টর সমান এখানে আসবে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর আসবে ও বি, এটাই হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখান থেকে আমরা লিখতে পারি কত, স্থানাঙ্ক হচ্ছে 4, 5, 6, তাহলে আমরা লিখতে পারি 4 আই ক্যাপ 5 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, 6 কে ক্যাপ। তো আমাদের বের করতে হবে এ বি। তো এই ত্রিভুজের মধ্যে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে দিই। আমরা বলতে পারি যে এই ভেক্টর প্লাস এই ভেক্টর যেই কথা ও একই কথা, অর্থাৎ এই দুইটা ভেক্টর ইন্ডিকেট করে ও থেকে বি পয়েন্ট, আর এই ভেক্টরটাও ইন্ডিকেট করে ও থেকে বি পয়েন্ট। তো আমরা লিখতে পারি এখান থেকে যে ও বি ভেক্টর ইজ ইকুয়াল ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এখান থেকে আমরা লিখতে পারি এ বি ভেক্টর ইকুয়াল ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তো বাকিটা তো তোমরা এখন পারবাই, ও বি ভেক্টর থেকে ও এ বিয়োগ করে দিবা। তো আমি এখান থেকে ডিরেক্টলি করে ফেলছি, আমি আর বাড়াচ্ছি না ম্যাথটা। তাহলে এ বি ভেক্টর সমান এখানে আসবে কত, যে যেহেতু বি হচ্ছে ফাইনাল পয়েন্ট আর এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তাহলে বি থেকে আমরা বিয়োগ করব এ কে। তাহলে বি থেকে যদি এ কে বিয়োগ করি, এখানে 4 থেকে 1 বিয়োগ করে দিব। এখান থেকেও দেখে বলতে পারো যে 4 থেকে 1 বিয়োগ করে দিব, তাহলে আসবে 3 আই ক্যাপ। আর 5 থেকে 2 বিয়োগ করে দিব, আসবে কত, 5 থেকে, ঠিক আছে, 5 থেকে যদি 2 বিয়োগ করে দিই আসবে 3 জে ক্যাপ। আর 6 থেকে 3 বিয়োগ করে দিব, তাহলে আসবে 3 কে ক্যাপ। এখন যদি বলা হয় যে এ বি ভেক্টরের মান বের করো, তাহলে মান তোমরা অবশ্যই বের করতে পারবে। এটা আসবে √3² প্লাস 3² প্লাস 3² ইজ ইকুয়াল, এখানে তো বাকিটা জানো, তো এখানে 3টা 3² আসবে। আর এই 3 থেকে আমরা লিখতে পারি যে 3√3। এটাই হচ্ছে আমাদের কাছে এ বি ভেক্টরের মান। এখন যদি তোমাদেরকে বলা হয় বি এ ভেক্টর বের করতে, তাহলে বি এ ভেক্টর বের করতে পারবা না, এ থেকে বি বিয়োগ করে দিবা। তো আশা করি তোমরা এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারবা। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি, কিভাবে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বের করতে হয়, আশা করি তোমরা এখন পারবা। আর এই যে একটা যোগফল, এটাও তোমরা পারবা। আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি, প্রাথমিক অবস্থায় তোমরা অবশ্যই এই বেসিক থেকেই ম্যাথটা করার চেষ্টা করবা, তোমরা শর্টকাট থেকে করবা না। যখন তোমাদের বেসিকটা স্ট্রং হয়ে যাবে, তখন কোনো প্রয়োজন নেই এভাবে এত লং করে ম্যাথ করার, তখন শর্ট করে করেই ম্যাথগুলো সলভ করো, কারণ তখন তোমার টাইম সেভ করতে হবে। এখন তোমাকে টাইম সেভ করতে হবে না, এখন তোমাকে টাইম ইউজ করে বেসিক মাথায় ঢুকাইতে হবে। আর যখন তুমি বেসিকটা মাথায় ঢুকাতে পারবা, তখন তুমি টাইম সেভ করা শুরু করে দাও, মানে তখন তুমি শর্টকাট অ্যাপ্লাই করা শুরু করে দাও। তো চলো, আমরা যখন এত পড়ালেখা করেছি, কিছু কোয়েশ্চেন তো করতেই হবে না। তো চলো আমরা এখন কিছু কোয়েশ্চেন দেখে নিই। সলিউশন 2.1। 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, সিও একটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টর ত্রয়ের লব্ধি ভেক্টর বের করতে হবে আর তার মান বের করতে হবে। তো এখানে এ ভেক্টর হচ্ছে 1, 2, -1 i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আর বি ভেক্টর দেওয়া আছে 2, -2, 3, 5 -2 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। আর সি ভেক্টর হচ্ছে 2, -3, 1 2 i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ আর এখানে মাইনাস কে ক্যাপ। তো এই ভেক্টর তিনটা কি করতে হবে, যোগ করতে হবে। লব্ধি মানে হচ্ছে যোগফল, তো ভেক্টরে লব্ধি দ্বারা বোঝায় যোগফল। তো এই তিনটা ভেক্টর যোগ করলে আমরা কি পাবো, এই পাশে লিখতে পারি যে এ ভেক্টর প্লাস
ভি ভেক্টর প্লাস সি ভেক্টর। আর যখন যোগ করব তখন এক্স এর সাথে এক্স, অর্থাৎ এক্স উপাংশগুলো এক্স এর সাথে, আর যখন যোগ করব তখন আই এর সাথে আই যোগ করব, জে এর সাথে জে, কে এর সাথে কে যোগ করব। তো এখানে আমরা যোগ করলে কত পাবো? যখন যোগ করব আই যোগ করতে যাব, এটা একটা কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে শুধুমাত্র আই। আর যখন জে যোগ করতে যাব, এটা কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে এখানে প্লাস টু জে ক্যাপ। আর যখন কে কে যোগ করব তখন দেখো তো এখানে এই দুইটা যোগ করলে আসে মাইনাস টু কে, আর এখানে হচ্ছে 5 কে, তো বাকি থাকবে এখানে 3 কে। তো লব্ধিত্রয়ের যোগফল হচ্ছে এটা। তো এই লব্ধিত্রয়ের যোগফল তো বের করলাম, এখন বলা হচ্ছে এর মান বের করতে। ধরে নিচ্ছি যে এই লব্ধিত্রয়ের যোগফল হচ্ছে যে এ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল, ধরে নাও আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান কত? আর ভেক্টর সমান এখানে আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তো আর ভেক্টরের মান তো আমরা বের করতেই পারবো না, এটা আসবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে 3 কে যদি রুট স্কোয়ার করি আসবে 9, আর এখানে আসবে 1 10, আর এখান থেকে আসবে 4, তো লিখতে পারি আমরা 14। তাহলে আমাদের লব্ধিত্রয়ের যে ভেক্টরের যোগফল দেওয়া আছে সেই ভেক্টরের যোগফল আসবে এটা, আর মান হবে কোনটা? এটা। তো কোয়েশ্চেন নাম্বার 2 কি? তো সলিউশন 2 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে মূল বিন্দু ও সাপেক্ষে এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে। যদি এ এবং বি দুটি বিন্দু হয় তাহলে এ বি ভেক্টর নির্ণয় করো। তো এখানের মধ্যে এ হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক, বিও ত্রিমাত্রিক স্থানাঙ্ক, তাহলে আমাদের সলভ করতে হবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এই ম্যাথটা তোমরা চাইলে শর্টকাটে সলভ করতে পারো, বাট প্রাথমিক অবস্থায় এটাকে শর্টকাটে সলভ করো না, প্রাথমিক অবস্থায় এটাকে লং কাটেই সলভ করার ট্রাই করো। তো যদি আমরা সলভ করতে যাই, কারণ যদি শর্টকাটে করো তাহলে দেখা যাবে যে কি তুমি মুখস্থ করে বসে থাকবা, আর পরবর্তীতে যখন ম্যাথের লেভেল ইনক্রিজ করা হবে তুমি আর ওই লেভেলে ম্যাথ করতে পারবা না, তখন তোমার কাছে মনে হবে যে কি যে হ্যাঁ অনেক কঠিন মনে হয় ম্যাথগুলো, ফিজিক্স অনেক কঠিন। তো সবসময় প্রত্যেকটা ম্যাথই বেসিক থেকে করার চেষ্টা করো। তো এখানে এই একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু হচ্ছে এখানের মধ্যে 2 - 1 7, 2, -1, 7, আর বি ধরো বিন্দুটা হচ্ছে এখানে, এটা হচ্ছে বি বিন্দু হচ্ছে -4, 5, 7। দেখো এই যে বিন্দুগুলো তো ত্রিমাত্রিক না, কিন্তু আমরা তো যে ম্যাথটা যেখানে সলভ করছি সেটা তো দ্বিমাত্রিক ব্যবস্থা। তো দ্বিমাত্রিক ব্যবস্থায় আমরা ত্রিমাত্রিক বিন্দুগুলো একজ্যাক্টলি তো বসাতে পারবো না, সেই জন্য আমরা একটা রাফ ফিগার রেখেছি, অর্থাৎ ধরে নিচ্ছি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা তো আর একজ্যাক্ট বিন্দু না, তো আমরা ধরেই ম্যাথটা সলভ করি। তো একটা মোটামুটি আমরা রাফ ফিগার এঁকেই ম্যাথটাকে সলভ করবো। তো এটা যদি এ বিন্দু হয় আর এটা হচ্ছে অরিজিন, তো এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এটা হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। আমাদের বের করতে হবে এ বি ভেক্টর। এ বি ভেক্টর, এ বি ভেক্টর আমরা কিভাবে বের করব? আমরা যদি এই ভেক্টর আর এই ভেক্টর বের করতে পারি তাহলে এটা ইজিলি বের করতে পারবো। এটা কিভাবে বের করতে পারবো? তো এখানে দেখো যে একটা লোক যদি ও থেকে এ তে যায়, এ থেকে বি তে যায়, তার মানে লোকটা ও থেকে বি তে গেছে। তাহলে দেখো তো এই দুইটা ভেক্টর যা ইন্ডিকেট করে ও একই তা ইন্ডিকেট করে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে ও বি ভেক্টর ইজ ইকুয়াল ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এখান থেকে আমরা এ বি ভেক্টর লিখতে পারি ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তোমরা চাইলে এটাও শর্টকাটে বের করতে পারো। কিভাবে বের করতে পারো এটা দেখো। আমাদের কি দরকার? এ বি ভেক্টর দরকার, আর এখানের মধ্যে বি কি ফাইনাল পয়েন্ট আর এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তো আমরা করব কি যে বি বিন্দুর পজিশন ভেক্টর থেকে এ বিন্দুর পজিশন ভেক্টর বিয়োগ করে দিব, অর্থাৎ ফাইনাল পজিশন ভেক্টর টু ইনিশিয়াল পজিশন ভেক্টর। তোমরা শর্টকাটে মনে রাখতে পারো যে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। তোমরা এইভাবে শর্টকাটে করতে পারো। তো এখানে আমাদের কাছে এ বি ভেক্টর আমরা যদি বের করি তাহলে আমাদের ও বি থেকে বিয়োগ করতে হবে ও এ। এখন ও বি ভেক্টর তো আমরা বের করতে পারবো না, ও বি ভেক্টর হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক্স অক্ষের দিকে -4, ওয়াই অক্ষের দিকে 5, আর জেড অক্ষের দিকে 0। তাহলে আমরা লিখতে পারি 4 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 0। আর ও এ ভেক্টর সমান এক্স অক্ষের দিকে 2, ওয়াই অক্ষের দিকে -1, জেড অক্ষের দিকে 7। তাহলে আমরা লিখতে পারি যে 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ।
এখন এখান থেকে আমরা যদি ও বি থেকে ও এ বিয়োগ করে দিই আমরা কি পাবো, এখানে পাবো -6 আই ক্যাপ, আর এটার থেকে যদি এটা বিয়োগ করি এখানে আমরা পাবো 6 জে ক্যাপ, এটার থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো -7 কে ক্যাপ। তো এটা থেকে এটা বিয়োগ করে আসবে 6, এটার থেকে এটা বিয়োগ করে আসবে ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাছে এবি ভেক্টর। এবি ভেক্টর সমান এখানে -6 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ -7 কে ক্যাপ। তোমরা চাইলে এটাকে একবারে শর্টকাটে সলভ করতে পারতা। কিভাবে সলভ করতে, ধরো তুমি ম্যাথটা সলভ করোই নাই, তোমাদের কি বের করতে হবে, এবি ভেক্টর বের করতে হবে। তো এবি ভেক্টর আমরা কিভাবে বের করব, বি হচ্ছে ফাইনাল পয়েন্ট, এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তো আমরা তো আগেই বলেছিলাম বেসিক থেকে যে আমরা কি করব, যে যেহেতু ফাইনাল থেকে এটাও বি হচ্ছে ফাইনাল আর এ হচ্ছে ইনিশিয়াল, আমরা ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করে দিব। যদি ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করে দিই আমরা এখানে কি পাবো, -4 থেকে যদি 2 বিয়োগ করি আসবে -6 আই ক্যাপ, আর 5 থেকে যদি 1 বিয়োগ করি আসবে -1 বিয়োগ করি আসবে +6 জে ক্যাপ, 0 থেকে যদি 7 বিয়োগ করি আসবে -7 কে ক্যাপ। চাইলে তোমরা এভাবে শর্টকাটও সলভ করতে পারো। তো 2 নম্বর কোয়েশ্চেন সলভ করেছি, এখন 3 নম্বর কোয়েশ্চেন সলভ করি। 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে সলিউশন টু 3, যে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটির অবস্থান ভেক্টর লিখতে হবে, এ বি ভেক্টরের মান বের করতে হবে, এসি ভেক্টরের মান বের করতে হবে। এখানে বিন্দু তিনটি হচ্ছে ত্রিমাত্রিক, আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক এঁকে নেই। তো ধরো এটা হচ্ছে এ পয়েন্ট 0 1 2 0 1 2, আর ধরো এটা হচ্ছে বি পয়েন্ট -1 3 0, আর মনে করো এটা হচ্ছে সি পয়েন্ট 1 -1 1। তো এখন যদি বলা হয় যে এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করো, তোমরা বের করতে পারবা না। এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, ও এ ভেক্টর। আর কত হবে এটা, যে x অক্ষ বরাবর 0, y অক্ষ বরাবর 1 আর z অক্ষ বরাবর 2। তাহলে আমরা লিখতে পারি 0 i ক্যাপ প্লাস 1 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। এখান থেকে আমরা লিখতে পারি যে j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, মানে হচ্ছে ও বিন্দুর কোনো x কম্পোনেন্ট নেই, সরি এ বিন্দুর কোনো x কম্পোনেন্ট নেই। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা হচ্ছে ওবি। ওবি ভেক্টর সমান কত আসবে, এখানে x অক্ষ বরাবর -1, y অক্ষ বরাবর 3 আর z অক্ষ বরাবর 0। তাহলে লিখতে পারি -i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওসি, এটাই হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা লিখতে পারি এখানের মধ্যে যে i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো আমরা তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম। এরপর বলেছে আমাদেরকে বের করতে যে এ বি ভেক্টরের মান। তো যদি আমরা ভেক্টর বের করতে পারি তাহলে অবশ্যই মান বের করতে পারবো। তো চলো প্রথমে আমরা এ বি ভেক্টরটা বের করে নিই। তো এটা হচ্ছে এ থেকে বি ভেক্টর। তো এই এ বি ভেক্টরটা বের করার জন্য এই ত্রিভুজটা আমরা কনসিডার করি। এই ত্রিভুজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে ও থেকে এ থেকে বি, তাহলে এই দুইটা ভেক্টর যা ইন্ডিকেট করে ও ইন্ডিকেট করে ও থেকে বি, এখানে এই দুইটা ভেক্টর ইন্ডিকেট করে ও থেকে বি, আর ও একা ইন্ডিকেট করে ও থেকে বি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি না এখানের মধ্যে যে ও বি ভেক্টর ইজ ইকুয়াল ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। তো এ বি ভেক্টর সমান কত আসবে, এখানে আসবে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। চাইলে তোমরা শর্টকাটও করতে পারতা যে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করে দিতা, তার মানে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। এখান থেকে তো আমরা এ বি ভেক্টর বের করতে পারবো না, তবে শর্টকাটে করে নিচ্ছি। তো এখানের মধ্যে যদি এটার থেকে এটা বিয়োগ করে দিই, -1 থেকে 0 বিয়োগ করব আসবে -i ক্যাপ, আর 3 থেকে 1 বিয়োগ করব আসবে +2 j ক্যাপ, আর 0 থেকে যদি 2 বিয়োগ করি আসবে -2 k ক্যাপ। আমাদেরকে বের করতে বলেছে এ বি ভেক্টরের মান। যেহেতু ভেক্টর জানা আছে তাহলে অবশ্যই মান বের করতে পারবো। এ বি ভেক্টরের মান, তো মান কত আসবে, এখানে √1 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। এখান থেকে আসবে √9, আর তোমাদের ভালোবাসা অনেক ফাইন, আর এখান থেকে আসবে 3। যদি তোমাদের ভালোবাসা ফাইন না হয় তোমরা খাবা বিড়ি। তো এখানের মধ্যে আমরা এ বি ভেক্টর বের করেছি, এ বি ভেক্টরের মান বের করতে বলেছে, আমরা মান বের করতে পেরেছি।
আরেকটা হচ্ছে তোমাদেরকে এসি ভেক্টরের মান বের করতে বলেছে। এখন তোমরা কি এসি ভেক্টর বের করতে পারবা না? যখন এসি ভেক্টর বের করবা তোমরা এই ভেক্টর কনসিডার করবা, তখন তোমরা কি কাজ করবা, এই ত্রিভুজটা কনসিডার করবা। তো এখানের মধ্যে ও এ আর এসি যোগ করলে কি পাবো, এখানের মধ্যে আমরা ওসি পাবো। তো এখান থেকে চাইলে তোমরা ডিরেক্টলিও সলভ করতে পারো শর্টকাটে, যে এখানে আমাদের সি হচ্ছে ফাইনাল, এ হচ্ছে ইনিশিয়াল। তো আমরা বলতে পারি যে ও সি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দাও, তোমরা ভেক্টর পেয়ে যাবা। আর ভেক্টর থেকে তো তোমরা অনায়াসে মান বের করতে পারবা। তো চলো 4 নম্বর কোশ্চেনটা সলভ করি। সলিউশন টু 4। 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে পি এবং কিউ বিন্দু দুটির সাহায্যে পি কিউ ভেক্টর বের করতে হবে এবং এর সমান্তরাল একটি একক ভেক্টর বের করতে হবে। তাহলে চলো আমরা বের করে নিই। আমরা এখানেও স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করছি। তো ধরে নাও যে এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দু হচ্ছে 1 1 1 আর স্বর্ণকারের দোকান 1 1 1, এটা হচ্ছে পি বিন্দু। আর কিউ বিন্দু হচ্ছে, এটা মনে করো কিউ বিন্দু যে 3 2 -1, আর এটা মনে করো ও বিন্দু। তাহলে আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, আর ও বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। আমাদের বের করতে হবে পি কিউ এর সমান্তরাল। আগে পি কিউ ভেক্টর বের করি, তারপর আমরা পি কিউ এর সমান্তরাল একটি একক ভেক্টর বের করব। তো পি কিউ ভেক্টর কোনটা হবে? এটা হবে পি কিউ ভেক্টর। তো এখানে দেখো তো যে এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল এই ভেক্টর, কারণ এই দুইটা ভেক্টর ইন্ডিকেট করে ও থেকে কিউ পয়েন্ট, আর ও একা ইন্ডিকেট করে ও থেকে কিউ পয়েন্ট। তাহলে আমরা লিখতে পারি যে এখানে ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। তো ও পি ভেক্টর এখানে কত হবে? ওপি ভেক্টর তার মানে পি বিন্দুর পজিশন ভেক্টর, আর এটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, কারণ এক্স অক্ষের দিকে 1, ওয়াই অক্ষের দিকেও 1, জেড অক্ষের দিকেও 1। আর বাকি কিউ বিন্দুর পজিশন ভেক্টর কত হবে? তাহলে কিউ বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখান থেকে আমরা ইজিলি কি বের করতে পারবো? পি কিউ ভেক্টর বের করতে পারবো, যেটা হচ্ছে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। যদি তোমরা এখন অ্যাডভান্স হয়ে যাও তাহলে তোমরা শর্টকাট অ্যাপ্লাই করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে পি কিউ ভেক্টর সমান আসবে যে ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করে দিব, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিব। তো 3 থেকে যদি 1 বিয়োগ করি আসবে 2 আই ক্যাপ, আর 2 থেকে 1 বিয়োগ করলে আসবে জে ক্যাপ, আর -1 থেকে 1 বিয়োগ করলে আসবে -2 কে ক্যাপ। তো আমরা তো পি কিউ ভেক্টর বের করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের কাছে পি কিউ ভেক্টর। মনে করো এটাকে আমি জুম করে নিচ্ছি, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, পি কিউ ভেক্টর। তো একটা কাজ করো, এই পি কিউ ভেক্টরের মানটা বের করে নাও। তাহলে পি কিউ ভেক্টরের মান কত হবে? এখানের মধ্যে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর এখানের মধ্যে প্লাস 2 স্কোয়ার। এখান থেকে আসবে √9 আর অ্যান্সার হবে 3। তো এখন আমাদের বের করতে হবে যে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর। তার মানে এমন একটা একক ভেক্টর বের করতে হবে যেটা পি কিউ ভেক্টরের সমান্তরাল, রাইট? তো একটা কাজ করো, যে পি কিউ ভেক্টর যেটা দেওয়া আছে এটার একক ভেক্টর বের করে নাও। তাহলে পি কিউ ভেক্টরের একক ভেক্টর কি হবে? যেহেতু মান 3 একক, এটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিচ্ছি, 1 ভাগ 2 ভাগ এই 3 ভাগ। তাহলে প্রত্যেকটা ভাগের মান কত করে পড়বে? 1 করে পড়বে। মনে করো এই পয়েন্টটা হচ্ছে আর, পি আর একটা ভেক্টর যার মান হচ্ছে কত? 1। আর এই যে পি আর ভেক্টর, যেটা পি আর ভেক্টরটা, এটা পি কিউ ভেক্টরের 3 ভাগের 1 ভাগ না, 3 ভাগের 1 ভাগ হচ্ছে পি আর ভেক্টর। তো এখানে এই যে পি আর ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টরের একটা একক ভেক্টর। তাহলে আমরা পি কিউ ভেক্টরের একক ভেক্টরটা কিভাবে নির্ণয় করব? আমরা পি কিউ ভেক্টরের একক ভেক্টরটা নির্ণয় করব 3 দ্বারা ভাগ করে, আর এর মান আমরা এই ভেক্টরের নাম দিলাম, মনে করো পি আর ভেক্টর। তো এই যে তুমি পি আর ভেক্টরটা বের করেছো, যেটা হচ্ছে পি কিউ ভেক্টরের একক ভেক্টর, একটু কষ্ট করে এই ভেক্টরটাকে বাইরে নিয়ে আসো। যখন বাইরে নিয়ে আসবা এটা এরকম হবে। আর এতে কোনো সন্দেহ আছে যে পি আর ভেক্টর যেই দিকে পি কিউ ভেক্টর সেই দিকে? তাহলে কি আমরা বলতে পারি না যে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো তো, মানের দিক থেকে তো ওরা 3 ভাগের 1 ভাগ, বাট দিকের দিক থেকে কিন্তু দুটোটা সেম। তার মানে এই যে পি আর ভেক্টর, যেটা এই পি আর ভেক্টরটা পি কিউ ভেক্টরের সমান্তরাল। আর দ্বিতীয় কথা হচ্ছে পি আর ভেক্টরের মান হচ্ছে 1। তাহলে এই পি আর ভেক্টরটা এমন একটা ভেক্টর যার মান হচ্ছে পি আর সমান 1, এবং এই ভেক্টরটা পি কিউ ভেক্টরের সমান্তরাল। তাহলে কি আমরা বলতে পারি না যে পি আর ভেক্টরটা পি কিউ ভেক্টরের সমান্তরাল এবং একক ভেক্টর?
তাহলে এখানের মধ্যে এই যে পি কিউ ভেক্টর, পি আর ভেক্টর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি কিউ ভেক্টরের সমান্তরাল এবং একক ভেক্টর। তাহলে যদি আমাদেরকে বলে একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে, আমরা ওই ভেক্টরেরই একক ভেক্টর বের করে দিব। যদি ওই ভেক্টরের একক ভেক্টর বের করে দিই, ডেফিনেটলি ওই একক ভেক্টরটা ওইটা সমান্তরাল হবে, আর মানের দিক থেকে তো এক হবেই। তাহলে আমরা আজকের পর থেকে যখনই আমাদেরকে বলা হবে কোনো একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করো, তখন আমরা কি করব, ওই ভেক্টরেরই একক ভেক্টর নির্ণয় করে দিব। সুতরাং আমাদের রিকোয়ার্ড আনসার হচ্ছে এখানের মধ্যে আসবে যে পি কিউ ভেক্টর দেওয়া আছে, এটা কোনটা, এটা। তাহলে আমরা এখানে যদি 3 দ্বারা ডিভাইড করে দিই, আসবে এখানের মধ্যে 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এই যে পি আর ভেক্টর যেটা, এটা হচ্ছে পি কিউ ভেক্টরের সমান্তরাল এবং একক ভেক্টর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো 5 নম্বর কোয়েশ্চেনটা সলভ করি। 5 নম্বর কোয়েশ্চেনটা কি, যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এ এবং বি ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। সরি, এখানে মিস্টেক হয়েছে, এ এবং বি এর লব্ধির সমান্তরাল হবে, লব্ধির। তাহলে এ এবং বি এর লব্ধির সমান্তরাল একটি একক ভেক্টর। তো এখন আমরা এ বি ভেক্টরের লব্ধি ভেক্টর আগে বের করে নিই। তাহলে এই ভেক্টর দেওয়া আছে এখানের মধ্যে 2 4 -5 2 i ক্যাপ 4 j ক্যাপ মাইনাস 5 k ক্যাপ। আর বি ভেক্টর 1 2 3 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এই ভেক্টর লব্ধি ভেক্টর কোনটা হবে? লব্ধি ভেক্টর হবে a ভেক্টর প্লাস b ভেক্টর। তো যোগফল তো আমরা জানি i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। এখান থেকে আসবে 3i ক্যাপ প্লাস 6 j ক্যাপ, আর এখান থেকে আসবে মাইনাস 2 k ক্যাপ। এই ভেক্টর একটা নাম দিয়ে দাও, মনে করো এটা হচ্ছে c ভেক্টর। এখন এই ভেক্টর কোনো না কোনো দিকে তো থাকবেই না, তো ধরে নাও এটা হচ্ছে c ভেক্টরটা। তো বলা হচ্ছে যে এই লব্ধির সমান্তরাল একটি একক ভেক্টর। তো আমরা যদি এই ভেক্টরের একক ভেক্টরটা বের করে নিই, এটা মনে করো একক ভেক্টর, তো এই ভেক্টরটা তো এটার দিকে থাকবে, তার মানে এর দিকে, আর মানের দিক থেকে তো 1। তাহলে কি আমরা বলতে পারি না যে সি ভেক্টরের, এই যে সি ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এটা, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এভাবে। তাহলে এই ভেক্টরটাই এই ভেক্টরের সমান্তরাল এবং একক ভেক্টর। তাহলে আমরা কাজ করব কি, যে এই ভেক্টরেরই একক ভেক্টর বের করে দিব। তাহলে সি ভেক্টরের মান কত হবে? সি ভেক্টরের মান হবে √3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখান থেকে আসবে 3 3 9 আর 6 6 36, 2 দ্বিগুণে 4। এখান থেকে আসবে √49, তোমাদের ভালোবাসা ফাইন। আর এখান থেকে আসবে 7। তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিবেন। তো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে সি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে সি ক্যাপ। আর সি ক্যাপ আমরা এখন কিভাবে বের করব, যে সি ভেক্টর দেওয়া আছে সেটাকে 7 দ্বারা ভাগ করে দিব। তাহলে লিখতে পারি এখানের মধ্যে যে 3i ক্যাপ প্লাস 6 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ, ভাগ করে দিলাম 7 দ্বারা। তাহলে এটাকে আমরা যদি একটু সাজাই লিখি, আমরা লিখতে পারি 3/7 i ক্যাপ প্লাস 6/7 j ক্যাপ মাইনাস 2/7 k ক্যাপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথগুলো। তো নেক্সট ক্লাসে আমরা ভেক্টরে বিভিন্ন ধরনের অপারেশন করব এবং অনেক ম্যাথ প্র্যাকটিস করব ওই পার্টটাতে। ওটা একটা ম্যাথমেটিক্যাল পার্ট। তো আশা করি সঙ্গে থাকবে। আজ এতটুকু, আল্লাহ হাফেজ।